যারা জয়েন করছো একটা অ্যাড্রেসটা দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাড্রেসটা দিয়ে দাও, আর আমার কথাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। কথা ক্লিয়ার কিনা জানাইও, আর যারা জয়েন করছো অ্যাড্রেসটা দিয়ে দাও। আচ্ছা, কথা কথা যদি ক্লিয়ার হয় তাহলে আমি আস্তে আস্তে শুরু করতে পারি। আর আমাদের গতিবিদ্যা আমরা প্রায় শেষ পর্যায়ে বলা চলে। আচ্ছা, আর আজকে হচ্ছে আমাদের মেইনলি আমি আমি বলি আমাদের অনেকে জয়েন করছে, আমি শুরু করি আস্তে আস্তে। প্রথমত আসি আমাদের গতিবিদ্যার যে আমরা শুরু করছিলাম, গতিবিদ্যা বলতে গেলে আমাদের আজকে হচ্ছে ফাইনাল ক্লাস এবং আজকে আমরা গতিবিদ্যা ফিনিশিং দিব। তো সেক্ষেত্রে আমি আরো কয়েকটা কথা বলে রাখি। সেকেন্ড পেপারে কিন্তু ফিজিক্সের সিলেবাসটি হিউজ বড়। যারা এই যে তোমরা যাদের কাছে বই আছে, তোমরা যারা জানো নিউ এডিশনের বই যাদের কাছে আছে, বইয়ের সাইজ দেখলে তুমি বুঝতে পারবা যে কত মোটা বই এবং কি পরিমাণ পড়াশোনা, প্রচুর। এবং এখানে সেকেন্ড পেপারে হচ্ছে সম্পূর্ণটা বেসিক নির্ভর, অর্থাৎ তুমি কোনোটা বাদ দিয়ে সামনের দিকে আগাইতে পারবা না। তোমাকে একবারে সবকিছু বেসিক যদি ক্লিয়ার না থাকে, ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্নটা তোমার কাছে খুবই হার্ড মনে হবে। তো সেক্ষেত্রে তবে আমাদের যদি বেসিকটা তুমি ক্লিয়ার করো তখন দেখবা, আমাদের বেসিকটা যদি তুমি ক্লিয়ার করো তখন তুমি দেখবা সেক্ষেত্রে তোমার কাছে মনে হবে সেকেন্ড পেপারটা আমাদের ফার্স্ট পেপার তুলনায় অনেক ইজি। অর্থাৎ এক্ষেত্রে টপিকস গুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং, তবে ডিপ বেসিক দিয়ে তোমাকে পড়তে হয়, খুব ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করতে হয় এবং খুবই বড় বড় আমাদের অধ্যায়। এখানে চ্যাপ্টার গুলো খুবই বড়, দেখতে ছোট হলেও বড়। যেমন তুমি খেয়াল করে দেখো, বাসার মধ্যে গুনে দেখো তপন স্যারের বইতে তাপগতিবিদ্যা কয় পৃষ্ঠা আছে আর আমার কয় ক্লাস লাগছে। মনে হয় যত পৃষ্ঠা আছে আমার তত ক্লাস লাগিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মোটামুটি ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেকেন্ড ইয়ারের ফিজিক্স হিউজ বড়। এবং যদি ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো তাহলে সেকেন্ড ইয়ারের ফিজিক্সে আমি যতদূর দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো স্টুডেন্টরা 90+ পায়। অর্থাৎ তুমি ভালো করতে পারলে অটোমেটিক 90+ উঠে যাবে যদি বেসিকটা ক্লিয়ার করতে পারো। এটা হচ্ছে খুব বড় বেনিফিট। আর বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের জন্য তো মার্কসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ইঞ্জিনিয়ারিং মার্কসটাও কাউন্ট করে। তো এবার আসি, তাহলে আমাদের গেল হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স, কিন্তু আমরা আজকে শেষ করব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলি, এখানে একটা একটা টপিকসে বাদ আছে, সেটা হচ্ছে রেফ্রিজারেশন বা রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটর জিনিসটা কিন্তু আমি খুব ভালো করে পড়াবো না। এক্ষেত্রে এটাকে তোমাকে নিজে নিজে পড়ে নিতে হবে, কারণ আমি পড়াইতে গেলে এখানে অনেক কিছু পড়ানো যায়, না পড়ালে পড়ানোর মতো কোনো কিছু নাই। এবং আমাদের বলা যায় রেফ্রিজারেটরটা আমাদের আনুপাতিক হারে একটু কম ইম্পর্টেন্ট, তাও তোমাকে পড়তে হবে। তো আমি জাস্ট যে কাজটা করব, রেফ্রিজারেটরটা মোটামুটি তাপ ইঞ্জিনের মতোই। এই তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায় সেটা বলে আমি সামনে দিয়ে প্রসিড করবো, আর কিভাবে ম্যাথ করতে হয় সেটা জানাই দিব। কিন্তু রেফ্রিজারেটর তোমাদেরকে পুরোটা বই থেকে রিডিং পড়ে নিতে হবে। এটা গেল আমাদের রেফ্রিজারেটর, এটা পড়লে আর আমরা রেফ্রিজারেটর একটা ফর্মুলা দেখাবো, ফর্মুলা দেখালে আমাদের কাজ শেষ। এবার আসো এরপরে রেফ্রিজারেটর গেল, এরপরে আমরা আমাদের আসবে ম্যাথ। সত্যি কথা বলতে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যত ধরনের ম্যাথ করা প্রয়োজন সবগুলা ম্যাথ আমাদের করানো হয়ে গেছে। আমি যে আজকে তোমাদেরকে স্লাইডে ম্যাথ করাবো, আমি একটা কথা বলে রাখি, স্লাইডে ম্যাথ করে কখনো খুব বেশি ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় না। অর্থাৎ আমার নিজের কাছে মনে হয় স্লাইডে ম্যাথ করাইলে আসলে ওই যে তোমার ম্যাথের যে পিওর বেসিকটা ইনস্ট্যান্ট এখান থেকে এখানে শিফট করা যায় না। যার কারণে দেখা যায় স্লাইডে ম্যাথ করানোটা আমার কাছে একটু এই যে কেমন কেমন জানি লাগে, সেক্ষেত্রে মনে হয় যে তোমাদের বুঝতে একটু কষ্ট হয়। কিন্তু নর্মালি করাইলে সেক্ষেত্রে ম্যাথটা বুঝতে সুবিধা। তো ওই জন্য আমি বলবো ওই জন্য আমি বলবো বলবো যেটা সেটা হচ্ছে স্লাইডে আমরা আসলে আজকে করাবো কি,
যে ম্যাথগুলো আমরা করে ফেলছি সেগুলাই। এর মানে এগুলো অলরেডি তুমি জানো, তুমি করছো। এখন জাস্ট আজকে দেখাই দিব আমরা যা যা করাইছি ওই ধরনের জিনিসগুলো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও আসে। এটা আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিব। তো আমি অনেকগুলো ম্যাথ দেখাবো, তবে তুমি দেখবা সেক্ষেত্রে 95% ম্যাথ না 100% ম্যাথই আমাদের ওই যে আমাদের ইন্টারমিডিয়েট আমরা এতদিন যা করছি তার মধ্যেই থাকবে। আমি শুধুমাত্র আজকে দেখাই দিব যে আমাদের এতদিনের পড়াশোনাটা ইফেক্টিভ কিনা, বা আমরা যে ওয়েতে পড়ছি সেটা আমার সৃজনশীলের জন্য খুব ভালো একটা প্রসেস কিনা, সেটা আমি দেখাই দিব। তো তার আগে আমি শুরু করি। আমি আবারও বলতেছি, আমি রেফ্রিজারেটরে আহামরি কোনো কিছু পড়াবো না। পড়ালে অনেক কিছু পড়ানো যায়, না পড়ালে কিছু না পড়ালেও হয়। তো আমি কিছু না পড়ালেও হয় এরকম ধরে ধরে আমি আগাবো। তাহলে আমার হচ্ছে আসলে টাইম না থাকার কারণে আমি স্লাইড প্রপারলি বানাইতে পারি নাই। একটু আগে বসে আমি তোমাদের জন্য সিকিউ আর এমসিকিউ স্লাইডটা রেডি করছি। আর এক্ষেত্রে রেফ্রিজারেশনের স্লাইড রেডি করতে পারি নাই, ওই কারণে রেফ্রিজারেশন আমি তপন স্যারের বইয়ের যে পিডিএফটা আছে সেই পিডিএফ দিয়ে কাজ চালাই দিব। তাহলে আমি শুরু করি। আগে রেফ্রিজারেটরের আমি কাহিনীগুলো বলে দিই, দেন আমি রেফ্রিজারেটরের কয়েকটা ম্যাথ করাইয়া এরপর আমি আমাদের মেইন স্লাইডে চলে যাব। তাহলে আমরা আগে দেখি তপন স্যারের কয়েকটা ম্যাথ করি। ওকে, তাহলে তোমরা আশা করি এবার স্লাইড দেখতে পাবা। আচ্ছা, তো আমাদেরকে যদি রেফ্রিজারেশন আমরা আসি, যে আমাদের এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশনের টপিকটা তোমরা পাবা এরকম তপন স্যারের বইতে। এটা কিন্তু তপন স্যারের বইয়ের পিডিএফটাই। তো রেফ্রিজারেটরের একটা আমাদের পার্টস আছে। তো তোমরা এখানে রেফ্রিজারেটরের নর্মাল জিনিসগুলো জেনে নিবা। তো আমি তোমাকে জাস্ট একটা কথাই বলি যে আমাদের রেফ্রিজারেটর এবং তাপ ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। রেফ্রিজারেটর এবং তাপ ইঞ্জিন এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা যেখানে, সেটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন কি করে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপ যায়। যে পরিমাণ তাপ যায় তার থেকে কিছুটা অংশ কাজে লাগায়। তাহলে এখানে এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর, যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ যাবে। তাহলে এটা হচ্ছে তাপ ইঞ্জিনের কাজ। কিন্তু আমাদের রেফ্রিজারেটরে যে জিনিসটা হয়, রেফ্রিজারেটরে আমার কিন্তু ওরকম না। রেফ্রিজারেটর উল্টে এটাকে ঠান্ডা করতে হয়। এর মানে কি, রেফ্রিজারেটরের ভিতরে তাপমাত্রা কম, বাইরে তাপমাত্রা বেশি। তাহলে স্বভাবতই হিসেবটা কেমন, হিসেবটা হচ্ছে এরকম যে আমাদের বাইরে থেকে তাপ রেফ্রিজারেটরের ভিতরে যাওয়ার কথা, কিন্তু না। আমাদের রেফ্রিজারেটরের ভিতরে যদি বাইরে থেকে তাপ চলে যায়, রেফ্রিজারেটরের ভিতরে কিন্তু ঠান্ডা থাকবে না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, আমাদের রেফ্রিজারেটরের যে আমাদের ভিতরের তাপমাত্রা, সেই তাপমাত্রা অলওয়েজ কম রাখতে হবে। তাহলে কম রাখতে হলে কি করতে হবে, কোন একটা বস্তু আমাদের ওইখানে তাপমাত্রাটাকে কমাইয়ে এটাকে পরিবেশে ছেড়ে দিতে হবে। তার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এরকম। কখনো যদি তোমরা ফ্রিজের দোকানে যাও, তাহলে এই ধরনের একটা দেখতে পাবা যে ফ্রিজের পিছনে, আমার স্লাইডে এখন যা দেখা যাচ্ছে এই ধরনের একটা জিনিস দেখতে পাবা, যে ফ্রিজের দোকানগুলোতে আমাদের এরকমই থাকে। এখন এই যে ফ্রিজের দোকানগুলোতে আমাদের এরকম থাকে, একটু ওয়েট। আচ্ছা, ফ্রিজের দোকানগুলোতে যে আমাদের এরকম থাকে, আসলে জিনিসটা কি, ফ্রিজের পিছনে এই যে দেখো একটা পাইপ আছে। এই যে একটা পাইপ এভাবে যাচ্ছে, এই যে পাইপটা যাচ্ছে এরকম বেঁকে বেঁকে যাচ্ছে। এই পাইপটা এখানে একটা আমাদের এই যে সম্প্রসারক বাল্ব আছে, আমাদের এখানে হচ্ছে ঘনীভবন কুণ্ডলী, এখানে একটা কম্প্রেসর আছে। তো এগুলো হচ্ছে আলোচনা করলে আমাদের আমাদের এগুলো তো আমাদের নিজেদেরই সাবজেক্টের পড়া। তো সেক্ষেত্রে আলোচনা করলে আলোচনার অভাব নাই, বাট ইন্টারমিডিয়েটের জন্য খুব বেশি জানার প্রয়োজন নাই। আমি ছোট্ট করে বলি। তুমি একটা রেফ্রিজারেটর দেখলে ওই ফ্রিজের পিছনে তুমি এরকম দেখবা যে আমাদের এখানে এই ধরনের একটা আমাদের কিছু এই যে কুণ্ডলি টুন্ডলি থাকে। হ্যাঁ, আমাদের এই ধরনের জিনিসগুলো থাকে। তো আমার মেইন কথা হচ্ছে, রেফ্রিজারেটরের মধ্যে এখানে নর্মালি চারটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে, চারটা জিনিস। আমাদের এই চারটা জিনিস কি কি, এই তুমি এই ফিগারের মধ্যে দেখো। এই যে এখানে যে ফিগারটা আছে, তুমি এই ফিগারটা দেখলেই বুঝতে পারবা। এই যে এখানে যে ফিগারটা, একটু ওয়েট। হ্যাঁ, এই যে এখানে যে ফিগারটা, তুমি এটা দেখলেই বুঝতে পারবা যে আমার এখানে এই ফিগারে আমাদের এখানে কি কি আছে দেখো। এখানে চারটা জিনিস আছে, একটা হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী, আর একটা হচ্ছে সম্প্রসারক বাল্ব, আর একটা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী, আর একটা হচ্ছে সংকোচন পাম্প বা কম্প্রেসর। তো আমি তোমাকে ওইভাবে ব্যাখ্যা না করে আমি একবারে শুধু সোজা বাংলা ভাষায় তোমাকে রেফ্রিজারেটরের একটা ব্যাখ্যা দিই। সোজা বাংলা ভাষায় আমি ব্যাখ্যা দিচ্ছি কিভাবে, দেখো।
আমাদের সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে তুমি সিম্পল চিন্তা করে দেখো ভাইয়া, আমার কাছে একটা রেফ্রিজারেটর আছে, রেফ্রিজারেটরের পিছনে কিছু পাইপ আছে না? হ্যাঁ, এই পাইপগুলোর ভিতর দিয়ে কিছু তরল পদার্থ পাস করা হয়। এই তরল পদার্থের নাম হচ্ছে ফ্রেয়ন। এটাকে কি বলা হয়? ফ্রেয়ন নামে একটা তরল পদার্থ পাস করা হয়। এবং এই ফ্রেয়নের একটা বৈশিষ্ট্য আছে। এই ফ্রেয়নের বৈশিষ্ট্য কি? সে কোনো কিছু থেকে তাপ গ্রহণ করে যখন আমাদের উত্তপ্ত হয়, উত্তপ্ত হলে সে তার তার সে উত্তপ্ত হলে সে বাষ্পীভূত হয়ে যায়। তাহলে আমাদের ফ্রেয়নের কাজ কি? সে আমাদের বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হয় জানো? আমাদের যে জিনিসটা, ওই যে ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজের পিছনে যখন আমার পাইপটা থাকে, পাইপের মধ্যে দিয়ে কি পাস করে? অলওয়েজ ফ্রেয়ন পাস করে। এই পাইপটার কিন্তু কোনো শুরু শেষ নাই, এর মানে একটাই পাইপ। এই পাইপের মধ্যে দিয়ে অলওয়েজ আমার ফ্রেয়নটা কি করে? সার্কুলেট করে। এই ফ্রেয়নটা যখন সার্কুলেট করে, একটু খেয়াল করে দেখো, আমার নর্মালি তাপ কিন্তু উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু হয়ে যায়। রেফ্রিজারেটরের ঠিক উল্টা কাহিনী। যেহেতু উল্টা কাহিনী, কি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? কাজ পাইছিলাম, ইঞ্জিন কাজ করে। আর রেফ্রিজারেটরে আমি কাজ পাবো না, উল্টা আমাকে কাজ করে এই কাজটা করতে হবে। ওই কারণে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি করতে হয়? বাইরে থেকে কাজ করতে হয়। কাজ করলে ওই রেফ্রিজারেটরে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাই। নিম্ন তাপমাত্রার বস্তু থেকেও তাপগুলো সরে আসে। কারণ আমাদের ফ্রিজের ভিতরে তখন তখন তুমি কোনো জিনিস রাখলা, তার থেকে তাপটা বের করে নিয়ে তাকে ঠান্ডা করাটাই হচ্ছে আমার রেফ্রিজারেটরের কাজ। এখন হচ্ছে আমার পিছনে যে আমার কুণ্ডলীটা আছে, ওই কুণ্ডলীর মধ্যে একটা গ্যাস ফ্লো হয়। এখন যে জিনিসটা হয়, সেটা যখন আমাদের সেটার ইন জেনারেল চিন্তা করে দেখো, শুরুতে মনে করো এটা ঠান্ডা আছে, কেমন আছে? ঠান্ডা। তাহলে ঠান্ডা একটা, এটা যখন ঠান্ডা তখন কিন্তু তরল, আবার যখন একটু উত্তপ্ত হয়ে যায় তখন কিন্তু এটা গ্যাস হয়ে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমে এটা তরল, এই তরলটা আমাদের রেফ্রিজারেটরের পিছন দিয়ে পাস করে। যখন পাস করে, ওই রেফ্রিজারেটরের বক্স থেকে সে তাপগুলো গ্রহণ করে। গ্রহণ করলে ওই প্রেয়নগুলো তো বর্তমানে ঠান্ডা, এই ঠান্ডা প্রেয়নগুলো তাপ গ্রহণ করে কি হয়? উষ্ণ হয়। উষ্ণ হয়ে গেলে আমার প্রেয়নগুলো বাষ্পীভূত হয়ে যায়। আমরা ইভেন এটাকে বাষ্পীভূত করি। এই বাষ্পীভূত করার পর আমাদের কি করতে হয় বলতো? যেহেতু বাষ্পীভূত হয়ে গেছে, বর্তমানে প্রেয়নগুলো কি? গ্যাস। এখন সে বাষ্পীভূত হয়ে কিছু পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দেয়। অর্থাৎ সে আমাদের কি করছিল? সে ফ্রিজ থেকে বা রেফ্রিজারেটর থেকে তাপ গ্রহণ করে সে উষ্ণ হইলো। উষ্ণ হওয়ার পর সে কি করে? কিছু পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দেয়। অর্থাৎ সে যখন বাষ্প হয়ে গেল, তখন পরিবেশে সে কিছু পরিমাণ তাপ ছেড়ে দিয়ে সে আবার আস্তে আস্তে ঠান্ডা হবে। এবং সে যখন বাষ্প, সেখান থেকে তাকে কিসে কনভার্ট করতে হয়? আবার তরলে রূপান্তর করতে হয়। এই তরলে রূপান্তর করে আমাকে আবার কি করতে হবে? তরলে রূপান্তর করার পর আমার ওই তরলটাকে আবার ঠান্ডা করতে হবে না? কারণ আমার রেফ্রিজারেটরের ভিতর দিয়ে সবসময় ঠান্ডা তরল পাস করতে হবে। তাহলে আমি ঠান্ডা তরল যখন পাস করলাম, সেটা হয়ে গেল গরম। গরম থেকে বাষ্প। এই বাষ্পটাকে আমি কি করব? আবার তরল বানাবো। ওই তরলটা কিন্তু তেমন ঠান্ডা না, আহামরি ঠান্ডা না, তাকে আমার আবার ঠান্ডা করতে হবে। এই কাজগুলো করে করে অটোমেটিক এটা চলে। এবং এখানে তুমি আমার ফিগারটার মধ্যে দেখো, এখানে যে ফিগারটা দেওয়া আছে, এখানে টোটাল 4টা জিনিস আছে। এই যে দেখো, 1 নাম্বার যেটা, এটাকে আমরা বলি তাপ, এখানে তাপ গ্রহণ। আর এখানে আমাদের 3 নাম্বার যেটা, এখানে তাপ বর্জন। এই 1 নাম্বার যেটা, এটাকে আমরা বলি বাষ্পীভবন কুণ্ডলী। আর 2 নাম্বার যেটা, এটাকে আমরা বলি সম্প্রসারক বাল্ব। 3 নাম্বার যেটা, এটাকে আমরা বলি ঘনীভবন কুণ্ডলী। আর 4 নাম্বার যেটা, এটাকে আমরা বলি সংকোচক পাম্প বা কম্প্রেসর। ওই রেফ্রিজারেটরের নিচে আমাদের ছোট্ট একটা যে গোল উপবৃত্তাকার একটা শেপের কোন একটা আমাদের সিলিন্ডারের মতো যে বস্তুটা থাকে, তাকে আমরা বলি কম্প্রেসর। এবার আসি কি হচ্ছে। প্রথমে দাও 1 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপ কি হচ্ছে? বাষ্পীভবন কুণ্ডলী। এই যে 1 নাম্বার ধাপটা হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী। এবং এখানে দেখো ডিরেকশনটা হচ্ছে কিরকম? ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে বাষ্পীভবন কুণ্ডলীতে ঢুকতেছে কে? ঠান্ডা তরল। খেয়াল করে দেখো, ঠান্ডা তরল কোথায় ঢুকে? বাষ্পীভবন কুণ্ডলীতে। এই বাষ্পীভবন কুণ্ডলীতে ঢুকে সে রেফ্রিজারেটর থেকে কি করে? তাপ গ্রহণ করে। তাপ গ্রহণ করলে তরলটা কি হয়ে যায়? উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে এবার তরলটা কার মধ্যে দিয়ে যায়? 2 নম্বর সম্প্রসারক বাল্ব। এই সম্প্রসারক বাল্ব কি করে জানো? সম্প্রসারক মানে কি? আমাদের এই সম্প্রসারক মানে কি? এটাকে প্রসারিত করে দেয়। তাহলে যখন তরলটাকে প্রসারিত করে দেয়, তখন আলটিমেটলি সেটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তাহলে আমার উত্তপ্ত তরলটা সম্প্রসারক বাল্বের ভিতর দিয়ে যায়, উত্তপ্ত বাষ্প হয়ে যাবে। এই বাষ্পের তাপমাত্রা কি অনেক বেশি না? হ্যাঁ, অনেক বেশি। ওই তাপমাত্রাটা সে কি করে? পরিবেশে বর্জন করে দেয়। তাহলে 3 নাম্বার ধাপে আমার এটাকে আমরা বলি ঘনীভবন কুণ্ডলী। ঘনীভবন কুণ্ডলীতে সে কি করে? আমাদের এটাকে কি করে দেয়? আমাদের ঘনীভবন কুণ্ডলী যায়, সে তাকে কি করে দিল? আমাদের ওই যে উত্তপ্ত বাষ্প থেকে তাপগুলো সরাই দিল। এখন উত্তপ্ত বাষ্প থেকে যখন তাপ ছেড়ে দিল, তাহলে এখন এটা কেমন বাষ্প হয়ে গেল? ঠান্ডা বাষ্প। আর এই ঠান্ডা বাষ্পটাকে এখন
আমার রেফ্রিজারেটরের ভিতর দিয়ে যাইতে হবে ঠান্ডা তরল, বাট এটা হচ্ছে ঠান্ডা বাষ্প। তাহলে বাষ্পটাকে কিসে রূপান্তর করতে হবে? বাষ্পটাকে রূপান্তর করতে হবে তরলে। এই কাজটা যে করে তার নাম হচ্ছে কম্প্রেসর বা আমাদের সংকোচক পাম্প। তাহলে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমার এটা হচ্ছে এই ধাপগুলো মেনটেন করে আমার রেফ্রিজারেটর কাজ করে, এবং সে কি করে তার প্রকোষ্ঠ থেকে তাপ গ্রহণ করে এবং পরিবেশে তাপ বর্জন করে। আর রেফ্রিজারেটরের প্রকোষ্ঠ থেকে যত বেশি তাপ গ্রহণ করবে সে তত ঠান্ডা হবে, আর পরিবেশে তাপ বর্জন করে। এই জন্য তুমি দেখবা ফ্রিজের ভিতরে ঠান্ডা, কিন্তু ফ্রিজের পিছনে হাত দিয়ে দেখিও, দেখবা যে আমার মনে হচ্ছে এটা অনেক গরম। কেন? কারণ ফ্রিজের পিছন দিয়ে এই পাইপগুলোর মাধ্যমে সে পরিবেশে তাপ ছেড়ে দিচ্ছে, ওই কারণে এখানে গরম। আর ভিতর থেকে তাপগুলো বের করে নিয়ে আসতেছে, ওই কারণে রেফ্রিজারেটরের ভিতরে হচ্ছে ঠান্ডা। আমি আর বেশি কিছুতে যাব না, এবার আসো মেন কাহিনীগুলা। মেন কাহিনী কি? তাহলে আমার এটা হচ্ছে রেফ্রিজারেটরের মেন কাজগুলো, থিম কিভাবে সে কাজ করে। তো আমার সেখানে যাওয়ার দরকার নেই, আমি আসি এই যে আমার মেইন জায়গায়। দেখো এখানে এখানে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বলে দিই। প্রথমত, রেফ্রিজারেটরের যে আমাদের চক্রটা, এটাও কিন্তু 4 ধাপে সম্পন্ন হয়, এবং রেফ্রিজারেটরের যে চক্র, এই চক্রটা কিন্তু আলটিমেটলি আমাদের তাপ ইঞ্জিনের মতোই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, রেফ্রিজারেটরের আরেকটা নাম হচ্ছে তাপ পাম্প। তাপ পাম্প যদি বলা হয় হিট পাম্প বা তাপ পাম্প, এর মানে হচ্ছে রেফ্রিজারেটর। আর হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন মানে হচ্ছে আমাদের ইঞ্জিন। হ্যাঁ, পাম্প মানে কিন্তু কি, তাপ পাম্প মানে হচ্ছে রেফ্রিজারেটর, হচ্ছে রেফ্রিজারেটর একটা নাম। অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাবা। এবার একটু ভালো করে খেয়াল করো, তোমরা যেসব জায়গায় ভুল করতে পারো আমি সেগুলো ধরে দিচ্ছি। এক নম্বর কথা কি, যে ভাইয়া আমার এখানে যে ফিগারটা আছে, এই ফিগারটা হুবহু আমার কিসের মতো? তাপ ইঞ্জিনের মতো। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করো তো? পার্থক্যটা হচ্ছে তাপ ইঞ্জিনে এ থেকে বি এর দিকে যাইতো, বি থেকে সি এর দিকে, সি থেকে ডি এর দিকে, ডি থেকে এ এর দিকে। কিন্তু রেফ্রিজারেটরে এমন না। রেফ্রিজারেটরে এ থেকে ডি এর দিকে যায়, ডি থেকে সি এর দিকে, সি থেকে বি, বি থেকে এ। এর মানে রেফ্রিজারেটর কাজ করতেছে তাপ ইঞ্জিনের ঠিক উল্টা ভাবে। রেফ্রিজারেটর কিভাবে কাজ করতেছে? তাপ ইঞ্জিনের ঠিক উল্টা ভাবে। এই তাপ ইঞ্জিনের ঠিক উল্টা ভাবে আমার কাজ করে রেফ্রিজারেটর। ওই কারণে অনেক সময় পরীক্ষায় তোমরা এই ভুলটা করো। সেটা হচ্ছে কি, তুমি চিহ্নটা দেখবা, চিহ্ন যদি আমার তাপ ইঞ্জিনের মতো হয়, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, দ্যাট মিনস বুঝে নিবা দিস ইজ এ হিট ইঞ্জিন। আর যদি কখনো উল্টা চিহ্ন হয়, দিস ইজ এ হিট পাম্প। মাথায় রাখবা, আমাদের সময় দেখা গেছে আমরা টেস্ট পরীক্ষা যখন দিতে গেছি, শ্রীরাম কলেজে একটা প্রশ্ন ছিল এরকম, যে আমরা মানে জাস্ট চিহ্নটা উল্টে দিছে। চিহ্ন উল্টে দিছে মানে কি, এটা অবশ্যই রেফ্রিজারেটর, বাট আমরা তো পড়ছি কি তাপ ইঞ্জিন। পরে তাপ ইঞ্জিনে ম্যাথ করে দিয়ে চলে আসছি, দেখি যে আনসার আছে উল্টা। মানে পুরো মাথা খারাপ হয়ে গেছে। পরে বাসায় এসে দেখি যে না, আলটিমেটলি এখানে তো আমার এটা রেফ্রিজারেটর দিছে। ওই কারণে এটা মাথায় রাখতে হবে, আমার রেফ্রিজারেটর এবং তাপ ইঞ্জিন পরস্পর উল্টা। এবার আসো কয়েকটা কমন কথা। এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে কি, দেখো এখানে আচ্ছা, তোমাদের তপন স্যারের বই যেটা ভুল আছে, এই চিত্রের মধ্যে দেখো নিচে লেখা আছে না T2 T1 নিম্ন T1 নিম্নতর উষ্ণতার তাপাদার। না, এটা T1 এর T2 হবে। এটা কি হবে? T2। হ্যাঁ, একটু মাথায় রাখবা, নিচেরটা T2 উপরটা T1, এখানে দুইটা T1 দিয়ে দিছে। তপন স্যার বই একটু ভুল দিছে, সমস্যা নাই, ঠিক করে নিবা। এখন আসো রেফ্রিজারেটর আসলে কি করে। রেফ্রিজারেটর যে কাজটা করে, আমাদের নিম্নতর উষ্ণতা, এখানে একটু ভালো করে খেয়াল করো। আমাদের এখানে আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? তাপ ইঞ্জিন যেটার উষ্ণ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে শীতলে বর্জন করে, রেফ্রিজারেটর ঠিক উল্টা। সে গ্রহণ করে কার থেকে? ফ্রিজের ভিতর থেকে। সেটা কিন্তু ঠান্ডা, ছেড়ে দিয়ে কোথায়? পরিবেশে। পরিবেশ কিন্তু গরম। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, রেফ্রিজারেটর কি করে? সে নিম্ন তাপমাত্রা যেটা, সেখান থেকে তাপ গ্রহণ করে ফেলে, আর উচ্চ তাপমাত্রায় তাপ ছেড়ে দেয়। তাহলে তাপ ইঞ্জিনের ঠিক উল্টা কাহিনী। তাহলে সে কোত্থেকে গ্রহণ করলো? তাহলে পার্থক্যগুলো খেয়াল করে দেখিও। আমি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ধরছিলাম, উৎস ধরছিলাম T1, গ্রাহক ধরছিলাম T2। উৎসের তাপমাত্রা বেশি, গ্রাহকের তাপমাত্রা কম। আর আমাদের রেফ্রিজারেটরের ঠিক উল্টা, উৎসকে ধরবো T2, গ্রাহককে ধরবো T1। এটা ভুল করা যাবে না, পরীক্ষা এলোমেলো করে ফেলবা তোমরা না হয়। আমার রেফ্রিজারেটরে কি হবে? উৎস T2, তার থেকে গ্রহণ করে Q2, আর গ্রাহক হচ্ছে T1, তার মধ্যে ছেড়ে দেয় Q1। এবার আসো তাপ ইঞ্জিনে কি হয়? যেই পরিমাণ গ্রহণ করে সেই পরিমাণ বর্জন করে না, আরো কম বর্জন করে, বাকিটা কাজে লাগায়। আর রেফ্রিজারেটরে কি হয়? যেই পরিমাণ গ্রহণ করে তার থেকে বেশি বর্জন করে, ওই কারণে আমার আস্তে আস্তে ঠান্ডা হয়। তাহলে আমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে একটু খেয়াল করো। এখন যদি আমি বলি তোমাকে, এই নিচে যেটা, এটা হচ্ছে অবশ্যই T2, এটা হচ্ছে T2। T2 হচ্ছে উৎস, T1 হচ্ছে গ্রাহক। তাহলে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হবে?
উৎসের তাপমাত্রা হচ্ছে কম, গ্রাহকের তাপমাত্রা বেশি। উৎস থেকে তাপ যে গ্রহণ করে Q2, গৃহীত তাপ Q2, এই Q2টাও কম আর Q1 বেশি। তাহলে আমার কতটুকু তোমার কাজ করা লাগছে? ইঞ্জিনে কি করছিলাম? কাজ পাইছিলাম। আর রেফ্রিজারেটরে আমি কাজ করব, কি পরিমাণ করব? Q1 - Q2, হুবহু আগের মতো। তাহলে এখানে জাস্ট আমার সিম্পল কথাগুলো ভালো করে খেয়াল করো। 1 নম্বর কথা, উৎস T2, গ্রাহক T1। উৎস থেকে Q2 গ্রহণ করে আর গ্রাহকে Q1 বর্জন করে। তাহলে গৃহীত হচ্ছে Q2, বর্জিত হচ্ছে Q1, আর কৃতকাজ হচ্ছে Q1 - Q2। আর এখানে সব উল্টা, আগে ছিল উৎস বেশি গ্রাহক কম, এবার হচ্ছে উৎসর তাপমাত্রা কম গ্রাহকের তাপমাত্রা বেশি। উৎস থেকে গ্রহণ করে আমার যতটুকু, গ্রাহকের তার থেকে বেশি বর্জন করে ফেলে। এবার আসো আমাদের এটা ডেফিনেশন পড়বো। সেটা হচ্ছে আমার রেফ্রিজারেটরের আমাদের যেরকম আমরা ইঞ্জিনের যেরকম আমি কর্মদক্ষতা বের করছিলাম, রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেটা বের করতে হয় সেটাকে আমরা বলি কর্ম সম্পাদন সহগ। রেফ্রিজারেটর আমরা যেটা বলি সেটাকে আমরা বলি কর্ম সম্পাদন সহগ। এই কর্ম সম্পাদন সহগটা নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের একবারে সিম্পল ভাবে আমি বলবো আমাদের একটু ওয়েট। আচ্ছা, তো আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা বলতে পারবো কি, তার কৃতকাজ হচ্ছে Q1 - Q2। এই যেটা কৃতকাজ W ইকুয়াল টু হচ্ছে Q1 - Q2। এই Q1 মানে কি? বর্জিত, Q2 গৃহীত, মাথায় রাখবা। আর এক্ষেত্রে আমার COP, এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এটাকে বলা হয় COP। আমরা আমাদের ভাষায় আমরা বলি কোপ, আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে COP বলা হয়। বাট তোমাদের বইতে এটাকে সাধারণত কে দ্বারা প্রকাশ করে, তবে এটাকে সিওপি দ্বারা প্রকাশ করলেও কোনো সমস্যা নাই। তবে মাথায় রাখবা সিওপি বা আর আমাদের এই যে কি বলে কর্মদক্ষতা সেম জিনিস না। আমাদের ইভেন ইঞ্জিনের জন্য সিওপি বের করা যায়, সেটা আমরা করি, বাট তোমাদের দরকার নাই। তোমাদের জন্য লাগবে ইঞ্জিনের কর্মদক্ষতা আর রেফ্রিজারেটরের সিওপি কোপ। সিওপি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, মানে সে কতটুকু আমাদের কাজ করতে দক্ষ, এরকম কিছু মিন করে। তাহলে এটাকে আমরা বলি কি, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, সিস্টেম কি পরিমাণ তাপ গ্রহণ করলো ডিভাইড বাই টোটাল কৃত কাজ। গৃহীত ডিভাইড বাই টোটাল কৃত কাজ, এটাকে আমরা বলি কি, আমার সিস্টেমের কর্মসম্পাদন সহগ। এবার আসো, তাহলে আমরা বলি গৃহীত কি, এবার কিন্তু গৃহীত Q2 আর কৃত কাজ W। তাহলে সিম্পল হিসাব, Q2 ডিভাইড বাই W ইকুয়ালস টু Q2 বাই W মানে Q1 - Q2, আর Q2 বাই Q1 - Q2 এটাকে আমরা চাইলে T2 বাই T1 - T1 - T2 লিখতে পারি। তাহলে তোমাকে এইভাবে ম্যাথ গুলো করতে হবে। তো আমি এখানে তপন স্যারের বই থেকে তোমাকে ম্যাথ দেখাই দিই, যে আমাদের তপন স্যারের বইতে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। ওই ম্যাথগুলা তোমরা, এই যে রেফ্রিজারেটরের উপর কিছু ম্যাথ আছে, হ্যাঁ, ওই ম্যাথগুলো তোমরা দেখতে পারো। আর আমি এখানে একটু তোমাকে বলে বলে যাই। দেখো, 1 নাম্বার, এই ম্যাথগুলো আমরা সব করাইছি, এগুলো আমি সব করাইছি। আমি ডিরেক্টলি সব যেহেতু করাইছি আমার আর বলার দরকার নাই। আমি ডিরেক্টলি কোথায় চলে যাব? রেফ্রিজারেটরে। আমি ডিরেক্টলি রেফ্রিজারেটরে ম্যাথগুলোতে চলে যাব। হ্যাঁ, এই যে দেখো আমাদের এখানে 1.16, একটি রেফ্রিজারেটর শীতল তাপমাত্রা থেকে এত জুল তাপ গ্রহণ করে। ভালোভাবে মাথায় রাখো, রেফ্রিজারেটরের ক্ষেত্রে গ্রহণ 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 মানে গৃহীত, গৃহীত মানে কি Q2। তাহলে আমি Q2 ইকুয়ালস টু 450 জুল, আর 600 জুল তাপ বর্জন করে Q1। খেয়াল করে দেখো, যতটুকু গ্রহণ করছে তার থেকে বেশি বর্জন করছে, এই জন্য আমি তাকে বলি রেফ্রিজারেটর। এবার রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ কত? ডাইরেক্ট ফর্মুলা Q2 ডিভাইড বাই Q1 - Q2, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। আনসার 3, 4, 1, 2 এরকম বের হবে। তাহলে আমার এটা হচ্ছে রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ। আমার রেফ্রিজারেটর এর থেকে বেশি কিছু বলার আমার ইচ্ছা নাই। এখন আমরা চলে যাব আমাদের আজকের টপিকসে। অর্থাৎ আজকে আমরা অনেকগুলা অনেকগুলা ম্যাথ করাবো। আমরা এখন অনেকগুলা ম্যাথ করাবো। তাহলে আমি একটা স্লাইড বানিয়ে রাখছি তোমাদের জন্য, ওই স্লাইডটা আমি ওপেন করি। হ্যাঁ, যদিও স্লাইডে কোনো ডিজাইন করতে পারি নাই, কারণ আমি মাত্র বানাইছি। আচ্ছা, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, যে আমাদের এখানে আমি একটা ম্যাথ
অনেক দ্রুত চলে যাব, আর আমাদের টাইম কিন্তু আমি বেশিক্ষণ নিব না। আর আমরা শুরু করছিলাম 40-এ, বাট আমি 8:30-এর ভিতরে শেষ করে দিব, মানে আজকে ওভারঅল ক্লাসটা 50 মিনিটেরই হবে। এর মধ্যে আশা করি আমার কাজ হয়ে যাবে। দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করে? একই সংখ্যা মানে উচ্চতা, একই পার্ট। তাহলে আমাদের ওই যে এটা আমরা করাইছি, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট C/5 = F-32/9, সিটাকেও এক্স ধরবো, এফটাকেও এক্স ধরবো, দুইটাকে এক্স ধরলে পেয়ে যাবো। এভাবে আমরা সেলসিয়াস ফারেনহাইট আমাদের এছাড়াও বাকি যে 4টা স্কেল আছে, আমাদের বাকি যে স্কেল গুলো আছে তাদের মধ্যেও পরস্পর করা যায়। সেলসিয়াস সাথে ফারেনহাইট, সেলসিয়াস কেলভিন, ফারেনহাইট কেলভিন, রোমার র্যাঙ্কিন, রোমার সেলসিয়াস, তারপর হচ্ছে কেলভিন সেলসিয়াস, এইভাবে ইচ্ছা মতো করা যায়। আর এই আনসারটা আমরা মুখস্থ রাখতে বলছিলাম, এটা হচ্ছে এখানে একটা ভুল আছে, এটা -40°C অথবা -40°F। এবার আসো এখানে, অর্থাৎ এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস গুলো ভুলে উঠে নাই। ওকে, দেন সামনের দিকে আগাও। এবার হচ্ছে ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 40°C, কোন স্কেলে? ফারেনহাইট। বলা হলো র্যাঙ্কিন স্কেলে ও কেলভিন স্কেলে উক্ত বস্তুর তাপমাত্রা কত? তাহলে আমার একবার করতে হবে র্যাঙ্কিনের জন্য, আরেকটা হলো কেলভিন। তাহলে দেওয়া আছে কোনটা? ফারেনহাইট। তাহলে এই ফারেনহাইটের সাথে একবার করব কেলভিনের রিলেশন, আর ফারেনহাইটের সাথে আরেকবার করব কি? র্যাঙ্কিনের রিলেশন। তাহলে খেয়াল করো, তুমি যখন এই দুইটা করবা তখন হচ্ছে আমার ফারেনহাইট দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, কে বের করতে হবে। আর যখন এই দুইটা করবা তখন এফ দেওয়া আছে, আর এন বের করতে হবে। এভাবে করলে তুমি দুইটা বের করতে পারবা। এগুলো আমরা করাইছি। এবার আসো ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এটা আমরা বলছিলাম, আমরা একটা কথাই বারবার বলছিলাম, থার্মোমিটার হোক ত্রুটিপূর্ণ হোক ভালো, তার ক্ষেত্রে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইড বাই ঊর্ধ্ব স্থির মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই অনুপাত সবসময় কেমন হয়? সমান হয়। তাহলে এখন তোমাকে বলছে প্রক্রিয় তাপমাত্রা কত। এই প্রক্রিয় তাপমাত্রা কোন আমাদের সেলসিয়াস নাকি ফারেনহাইট নাকি কেলভিন বলে নাই, কিচ্ছু না বললে সেলসিয়াসে করব, বলে দিলে সেটাতে করব। এবার আসো, কিচ্ছু বলে নাই মানে সেলসিয়াস, তাহলে আমি সেলসিয়াসের ক্ষেত্রে বলতে পারি C-0/100-0, আর এদিকে তো আমি বলতে পারি S-M/M ডিভাইড বাই এটা B-M হবে, S-M ডিভাইড বাই B-M। এরপর আমাদের তো মানগুলো দেওয়া আছে, এই ম্যাথ অলরেডি আমরা পড়ানোর সময় করছিলাম। এবার একটু খেয়াল করে দেখো, বলা হলো কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 20 ডিগ্রি পার্থক্য হয়। এবার বলা হয়েছে কি, আগে আমরা যে ম্যাথটা করছিলাম সেটা ছিল এমন, সেলসিয়াস এবং ফারেনহাইটে একই পার্ট দেয়। এবার হচ্ছে একই পার্ট না, তাদের মধ্যে 20 ডিগ্রি পার্থক্য। তাহলে খেয়াল করে দেখো তো কার কার মধ্যে সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে আমরা বলতে পারবো ফারেনহাইটের ভ্যালুটা সেলসিয়াস থেকে 20 বেশি বা 20 কম। প্লাস মাইনাস কেন দিছি? কারণ দেখো, তোমাকে বলছে 20 ডিগ্রি পার্থক্য, 20 ডিগ্রি কম হইলেও 20 ডিগ্রি পার্থক্য, 20 ডিগ্রি বেশি হইলেও পার্থক্য। তোমাকে বলে নাই বেশি অথবা কম। যদি বলতো বেশি, বেশির জন্য করতাম, কম হইলে কমের জন্য করতাম। বাট যেহেতু বলছে পার্থক্য, এর মানে সেলসিয়াসটা বেশি হইতে পারে, কমও হইতে পারে, ফারেনহাইটটা বেশি হইতে পারে, কমও হইতে পারে। ওই কারণে শর্তটা কেমন ধরছি দেখো, শর্ত ধরছি ফারেনহাইট ইকুয়ালস টু সেলসিয়াস প্লাস মাইনাস 20। এবার তুমি ক্যালকুলেশন করো, এফ এর জায়গায় এটা বসাই দাও, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। তো এখানে আমি এইটা বোঝানোর জন্য ম্যাথটা রাখছি। এবার আসো ঐকিক নিয়মের ম্যাথ। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 35°C। হ্যাঁ, এটা কি? তাপমাত্রার পরিবর্তন 35°C হলে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত? তাহলে ফারেনহাইট স্কেলে এর কি পরিবর্তন কত? তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। আমার এখানে কিন্তু তোমাকে অনেকে এটা ভুল বুঝে, যে তোমাকে বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বলে নাই। যদি বলতো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 35 হলে ফারেনহাইটে কত, তখন ডাইরেক্ট ফর্মুলা বসাইতাম। এখানে কিন্তু তাপমাত্রা বলে নাই, তাপমাত্রার পরিবর্তন বলছে। এবার আসো, আমি যদি থার্মোমিটার আঁকি, আমাদের মনে করো এখানে আমি দুইটা থার্মোমিটার আঁকবো, একটা থার্মোমিটার, এখানে আরেকটা থার্মোমিটার আঁকি। তো তোমরা জানো দুইটা থার্মোমিটারের, এই যে আমি যদি বলি, এখানে খেয়াল করে দেখো, একটাকে নাম দিলাম সেলসিয়াস, এটা হচ্ছে আমার সেলসিয়াস, আর এটাকে নাম দিলাম কি? ফারেনহাইট। এবং আমরা জানি সেলসিয়াসে এই যে এটার ব্যবধান কত? 100, আর ফারেনহাইটে এটার ব্যবধান কত? 180। এর মানে সেলসিয়াসের ব্যবধান আর ফারেনহাইটের ব্যবধান সেম না। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, সেলসিয়াসের ব্যবধান 100 ডিগ্রি, মানে হচ্ছে ফারেনহাইটের ব্যবধান কত? 180 ডিগ্রি। কারণ সেলসিয়াসে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 100, আর ফারেনহাইটে কত বলতো? এখানে হচ্ছে নিচে হচ্ছে 32, উপর হচ্ছে কত? 212। এগুলো আমরা আগে থেকেই জানি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, সেলসিয়াসে যখন তাপমাত্রার পার্থক্য 100, তখন ফারেনহাইটে কত? 180। তাহলে আমার পার্থক্য দিয়েই করতে হবে। তাহলে আমি করলাম
সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে ফারেনহাইট স্কেলে পরিবর্তন হয় 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াসে কত পরিবর্তন লাগবে? 35। তাহলে সুতরাং 35 ডিগ্রি পরিবর্তনে কত সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে যে কাজটা করতে হবে এইভাবে আমরা কাজগুলো করে ফেলতে পারবো। তো তোমার কাজ হচ্ছে, এটা আমি বোঝানোর জন্য ম্যাথটা রাখছি, আমার শীটের মধ্যে এগুলো সব থাকবে, তোমার কিছু করার দরকার নেই, ছবি তোলার দরকার নেই, আমি শীটের মধ্যে সব অ্যাড করে দিব, কারণ এগুলো আমার শীটের ম্যাথ। তাহলে কি হলো, পরিবর্তন যদি বলা হয় পরিবর্তন দিয়ে করতে হবে, নির্দিষ্ট মান বললে নির্দিষ্ট মান দিয়ে করতে হবে। ওকে, নেক্সট। এবার বললো একটি রোদ থার্মোমিটার, একটু ওয়েট, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে, ওকে। আমি একটু দ্রুত আগাবো, তাহলে আমার খুব অল্প সময় শেষ হয়ে যাবে। এবার আসি, বলা হলো কি একটি রোদ থার্মোমিটার, রোদ বরফ আর স্টিম বিন্দু দেওয়া আছে। তো বরফ বরফ বিন্দু আর স্টিম বিন্দু গুলো আমরা ডাইরেক্ট করছি। এত হলে আমার ওই যে একটি তরলে স্থাপন করলাম যার রোধ হচ্ছে 6.1 ওহম রোধ প্রদর্শন করে, তরলে তাপমাত্রা নির্ণয় করো। হুবহু সেম ম্যাথ আমরা ক্লাসে করছি, এখন আর বলার দরকার নাই। এবার আসো, এটা হচ্ছে x3 বিন্দু। x3 বিন্দুতে ওই যে আমরা বলছি কার সাপেক্ষে করতে হয়, ত্রৈধ বিন্দুতে। তো ত্রৈধ বিন্দু বলা হলো কি, গ্যাস থার্মোমিটারে একটি স্থির আয়তনে গ্যাস থার্মোমিটারে অজ্ঞাত তাপমাত্রা চাপ পাওয়া গেলে এত। স্থির আয়তনে পরিবর্তন হয় কে, প্রেসার। তাহলে আমাদের প্রেসার, অজ্ঞাত প্রেসার হচ্ছে এত, ত্রৈধ বিন্দুটা দেওয়া আছে। তাহলে আমি অজ্ঞাত প্রেসার পি জানি, ত্রৈধ বিন্দু জানি, তাপমাত্রা আমরা বের করতে পারবো টি ইকুয়াল টু আমাদের পি ডিভাইড বাই পিটি এর ইনটু 273.100 কেলভিন। ক্যালকুলেশন গুলো আনসার বের হয়ে যাবে। এবার বললো কি, দেখো 9 সেকেন্ডে পানির তাপমাত্রা, একটু সুন্দরভাবে খেয়াল করো, 9 সেকেন্ডে পানির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হতে, এটা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা বৃদ্ধি হবে। 40 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 75 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এই বৃদ্ধির হার বের করো। আশা করি নিজেরাই করে নিতে পারবা, একটু আগে এই কনসেপ্টটা আমরা আলোচনা করছিলাম। এবার হচ্ছে, এত স্থির চাপে, এর মানে নির্দিষ্ট প্রেসার দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কোন আদর্শ গ্যাসের আয়তন এত থেকে প্রসারিত হয়ে এত হয়। তাহলে এত থেকে প্রসারিত হয়ে যদি এত হয়, এটাকে ধরে নিলাম ভলিউম 1 আর এটাকে ধরে নিলাম ভলিউম 2। তাহলে বলতো ভলিউম দুটো থেকে পার্থক্য বের করা যাবে কিনা? অবশ্যই যাবে। ওই পার্থক্যটা হচ্ছে আমার ডেল্টা বি, আর বলছে কৃত কাজ বের করো। তাহলে আমরা জানি ডিডব্লিউ সমান পি ডিবি বা ডিডব্লিউ সমান পি ডেল্টা বি, ক্যালকুলেশন করা যাবে। এরপর এই ম্যাথটা আমরা গত ক্লাসেই বলছিলাম, একটি সীসার বুলেট কোথাও বাধাগ্রস্ত না হয়ে 150 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পেল। তাহলে কি হলো, কোথাও বাধাগ্রস্ত না হয়ে তাপমাত্রা 150 কেলভিন কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এবার বললো যদি অন্য কোথাও কোনোভাবে তাপ নষ্ট হয়, বুলেটের ব্যাগ কত ছিল, সীসার আপেক্ষিক তাপ। তো আমার এখানে ওই যে আগে গত দিনের কনসেপ্ট, আমার বুলেটের যে গতিশক্তি ছিল সেটাই আমার কোন কাজে লাগে, যেহেতু কোনো লস হয় নাই, বুলেটের গতিশক্তি তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগে। এর মানে আমরা বলতে পারবো হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু এম এস ডেল্টা টি। এখান থেকে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। আর জলপ্রপাতের ম্যাথটাও আমরা এই যে গত ক্লাস তোমাদের করতে বলছিলাম, এটা হুবহু গত ক্লাসের ম্যাথ। এরপর হচ্ছে আমাদের এখানে একটি গ্যাসকে, এই ম্যাথটা তোমরা করে ফেলতে পারবা। এগুলো হচ্ছে আমাদের আগের ম্যাথ গুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমি শীট দিয়ে দিলে শীটের মধ্যে এগুলো থাকবে। এবার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের, এটাও তোমরা নিজেরা করে নিবা, এটাও নিজেরা করে নিতে পারো, মানে যেগুলোতে প্রবলেম হওয়ার কথা না সেগুলো আমি বলতেছি না। আর এবার দেখো, বলা হলো একটি আদর্শ ইঞ্জিনের দক্ষতা 35% এর 35%, তাহলে ইঞ্জিনের দক্ষতা জেনে গেছি 35% বা 0.35, এর নিম্ন তাপাদারে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিম্ন তাপাদার মানে কি, নিম্ন তাপমাত্রা, হ্যাঁ। তাহলে নিম্ন তাপমাত্রা মানে কি, অবশ্যই আমাদের নিম্ন তাপমাত্রা মানে হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা। তাহলে গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে নিব। এবার বলছে উচ্চ তাপমাত্রা কত, তাহলে আমরা টি টু কত, তো আমরা সিম্পল ফর্মুলা জানি, আমরা কি জানি, আমরা জানি এটা ইটা ইকুয়ালস টু 1 মাইনাস টি2 ডিভাইডেড বাই টি1। ক্যালকুলেশন করো, কার কার মান দেওয়া আছে, ইটা দেওয়া আছে, টি1 দেওয়া আছে, টি2 বের করবা। এখানে একটা জিনিস মনে প্রাণে ভালোভাবে খেয়াল করবা, সেটা হচ্ছে ভাইয়া আমার তাপমাত্রা দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, এটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে। কেলভিনে নেওয়ার পর তুমি টি2 এর মান পাইলে এত, আমার আমাদের এই যে মানটা, সরি টি1 এর মান, টি1 এর মান পাইলে কত, আমার এত 430.77 কেলভিন। তাহলে আমি টি2 এর মান পেলাম এত,
হ্যাঁ, তো তুমি এখানে একটা কাজ করতে পারো যে ভাই আমার তো এখানে কেলভিনে আনসারটা পাইছি, যেহেতু আমি কেলভিনে বসাইছি, কখনো সেলসিয়াসে পাওয়া সম্ভব না। এখন আনসার যদি সেলসিয়াসে দেখাইতে বলে কোনো সমস্যা নাই, -273 বিয়োগ করে দাও। 273 বিয়োগ করে যেটা পাবা সেটাকে এখন আমি কি বলবো, সেলসিয়াস বলবো। তাহলে তোমার কাজ হচ্ছে যে আমি এই ম্যাথও আমরা কেলভিনে রাখছি, কিন্তু তোমার উচিত এই ম্যাথেও এটাকে কিসে নেওয়া, সেলসিয়াসে নেওয়া। কেন? কারণ প্রশ্নে দেওয়া আছে সেলসিয়াস, আনসার সেলসিয়াসে দেখানোটাই ভালো। তবে অবশ্যই অবশ্যই কেলভিনে নেওয়ার পরে যেটা আনসার পাবা তার থেকে 273 বিয়োগ করে আবার সেলসিয়াসে নিতে হবে। এবার আসো, এটা আদর্শ তাপ ইঞ্জিনের, এটা সিম্পল জিনিস। আমাদের বলা হলো এখানে কি, আচ্ছা এটা এখানে একটা কথা আছে, ইঞ্জিনের প্রত্যেকবার উৎস হতে যত ক্যালোরি তাপ গ্রহণ করে, বলা হলো কি উৎস থেকে যত ক্যালোরি তাপ গ্রহণ করে, এর মানে কি গৃহীত তাপ। তাহলে কত ক্যালোরি গ্রহণ করে, Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। গ্রহণ করে কাজ সম্পন্ন করার পর 80% তাপ বর্জন করে। এর মানে গ্রহণ করে Q1, বর্জন করে যতটুকু পাইছিল তার কতটুকু বর্জন করে, 80%। তাহলে দেখো বর্জিত তাপ Q2, এই Q2টা কত বলতো, যতটুকু গ্রহণ করছিল তার কত পার্সেন্ট, 80%। এর মানে Q1 এবার লিখতে পারি Q1 এর Q1 এর 80% বলা যায়। তাহলে আমরা বলতে পারি 80% অফ Q1, এর মানে 0.8 Q1। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা আমরা জেনে গেছি। এবার বললো ইঞ্জিনের দক্ষতা কত, তো আমরা তো জানি সিম্পল জিনিস, আমার ইটা ইকুয়ালস টু Q1, মানে আমাদের দুইভাবে করা যায়। ইটা ইকুয়ালস টু তো আমরা এভাবে বলতে পারি, আমাদের 1 মাইনাস Q2 Q2 ডিভাইডেড বাই Q1, Q ডিভাইডেড বাই Q1 ইন্টু 100% করলেও চলে। তো আমার কথা হচ্ছে ফর্মুলা এটা আর এটা আমরা ক্লাসে করানোর সময় বলছিলাম সেম, তুমি যেটা দিয়ে করো কোনো সমস্যা নাই। তবে আমার এই ম্যাথে মনে হয় এটা দিয়ে করলে ক্যালকুলেশনটা ইজি হয়। তো Q2 এর মান বসো, Q1 কাটাকাটি যাবে, এটার আনসারটা পেয়ে যাবা। আচ্ছা, এবার আমার এখানে এই ম্যাথে আমরা একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা কোনো একটা জিনিস যদি তুমি না জানো, আমি বারবার বলছিলাম Q1 Q2 T1 T2 চারটা জিনিসের মধ্যে একটা জিনিস না জানলে এই ফর্মুলা দিয়ে বের করা যায়, সেই কাজটা আমরা এখানে করছি। এরপর হচ্ছে আমার এখানেও ঠিক সেম, ঝামেলার কোনো কিছু নাই। এবার এটা একটি ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, ইঞ্জিন হিমাঙ্ক এবং স্পুটনাঙ্কের মধ্যে কার্যকর। কার হিমাঙ্ক, পানির, এই লাইন এই কথাটা উঠে নাই, এটা হচ্ছে পানির হিমাঙ্ক এবং স্পুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, এর দক্ষতা নির্ণয় করো। তো পানির হিমাঙ্ক আর স্পুটনাঙ্ক কত, একটা হচ্ছে 0°C আর একটা 100°C। 0°C মানে 273 কেলভিন, 100 মানে হচ্ছে আমার 373 কেলভিন। আনসার বের হবে 26.81%। এটা হচ্ছে টিএম। আমরা আগে বলছিলাম ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, এমসিকিউতে এটা বারবার আসে। ওই কারণে 0 আর 100 এর মধ্যে কার্যরত থাকলে, এর মানে স্ফুটনাঙ্ক এবং আমাদের গলনাঙ্কর মধ্যে কার্যরত থাকলে সাথে সাথে আনসার হবে 26.81%, মুখস্থ করে ফেলবা। এবার এন্ট্রপি গত ক্লাসে করাইছিলাম, এটা হচ্ছে সে এন্ট্রপির যতগুলো ধাপ দরকার প্রত্যেকটা ধাপ তুমি করতে পারবা। এটাও ঠিক সেম এন্ট্রপি, আমার যতগুলো ধাপ দরকার ততগুলো ধাপ দিয়ে আমরা করতে পারবো। আর এটা হচ্ছে সেই আমাদের কালকে যেটা করাইছিলাম, -10°C তাপমাত্রার 20 গ্রাম পানিকে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করবো। কয়টা ধাপ, চারটা। ওই চারটা ধাপ এখানে দেওয়া আছে। পরীক্ষায় তুমি আমি গতদিন যেভাবে করছিলাম, অনেকের মনে প্রশ্ন, ভাইয়া ম্যাথটা তো অনেক বড়। কোনো সমস্যা নেই, তুমি জাস্ট দেখো আমি এখানে করে দিয়েছি যে দেখো, ওটা তো আমি বোঝানোর সুবিধাতে আলাদা আলাদা করছি। এবার তুমি কেমনে করতে হবে দেখো, এই যে দেখো এখানে সবগুলো আমরা গিভেন ডেটা গুলো আমরা দিয়ে দিলাম, দেন এক লাইনে আনসার বের করে ফেললাম। এই যে দেখো সবগুলোকে যোগ করে এক লাইনে আমি লিখে দিতে পারি না? তো সেক্ষেত্রে তোমার এভাবে করে ফেললেও হয়ে যাচ্ছে, তো তোমার আলাদা আলাদা করে করার কোনো প্রয়োজন নাই। তবে কারো যদি মনে হয় ভাই আমার একসাথে করতে ঝামেলা, তখন তুমি আলাদা আলাদা করো। বাট আমি আলাদা আলাদা করেছি আমার বোঝানোর সুবিধার্থে। এখন তুমি এবার তোমার ইচ্ছা হলে তুমি একসাথে করো, ইচ্ছা হলে আলাদা করে করো, কিন্তু হুবহু সেমটা। এবার এখানেও এই যে আমাদের এখানে হচ্ছে আমাদের বলা হলো কি 27°C তাপমাত্রায় একটি মোটর টায়ারকে পাম্প করে তার চাপ 2 atmosphere চাপের সমান করতে টায়ারটি সবেমাত্র কি হয়, ফেটে গেল। আচ্ছা বলতো টায়ার কি আস্তে আস্তে ফাটে নাকি হঠাৎ করে ফাটে? অবশ্যই হঠাৎ করে। আর হঠাৎ করে মানে কোন প্রক্রিয়া? অবশ্যই রুদ্রতাপীয় প্রক্রিয়া। আমরা বলছিলাম ধীরে ধীরে মানে সমষ্ণ, আর হঠাৎ করে মানে হচ্ছে বা আমাদের সাডেনলি কোন একটা কিছু ঘটলে সেটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। যেহেতু বলছে হঠাৎ করে, তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া। এবার রুদ্রতাপীয় প্রক্রিয়া গামার মান দেওয়া থাকবে, গামার মান দেওয়া আছে 1.4। গামার মান যদি কিছু দেওয়া না থাকে তখন আমি কি ধরে নিব, তাও 1.4, কারণ আমরা জানি প্রকৃতির ম্যাক্সিমাম গ্যাস হচ্ছে দ্বিপারমাণবিক। এবার আসো সিকিউতে, আমাদের ম্যাথ করা শেষ, প্রচুর ম্যাথ করাইলাম, আমাদের প্রায় কত 28টা ম্যাথ হয়ে গেছে। এবার আসি আমাদের বোর্ডে আছে এই ধরনের আমরা সিকিউ করাবো, অনেকগুলো সিকিউ করাবো। তার আগে আমি দেখিনি কারো কোনো প্রবলেম, দেখতে প্রবলেম হচ্ছে কিনা। আশা করি প্রবলেম হওয়ার কথা না। এখন আমি খুব দ্রুত আমি কিছু সিকিউ করাবো। এবং একটা জিনিস দেখবে কি জানো,
আমাদের তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমাদের এখানে আমরা যা এখন কিন্তু আমরা যা যা করবো সব বোর্ডে সৃজনশীল। এবং তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যা যা পড়লাম এতটুকু করলে সৃজনশীল করা আসলে লাগেও না। তোমরা আবার চলে যাইও না, কারণ আমি দেখাবো তো, তোমাকে প্রমাণ করে দিতে হবে না। তো একটু দেখো যে আমাদের বোর্ডে কি ধরনের প্রশ্ন আসে। তার আগে আমি বলে রাখি, সবগুলো সৃজনশীলের ক এবং খ আমি করাবো না, মানে আমি এগুলো পড়বো না বলবো না, আমি শুধু গ আর ঘ নিয়ে আলোচনা করবো, সেগুলোর আনসার আমি অ্যাড করে রাখছি। তো তো আমাদের তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমত আসি কি বলা হলো। আমাদের ফিজিক্সে অন্যতম কাজ হচ্ছে একটা উদ্দীপক প্রপারলি পড়া। তাহলে আমি উদ্দীপকটা প্রপারলি পড়ি। মিস্টার শহীদ একটি ইঞ্জিন তৈরি করে দাবি করলো, সে দাবি করলো তার ইঞ্জিনটি কার্নোর প্রত্যাগামী ইঞ্জিন। মানে সে দাবি করছে তার ইঞ্জিনটি কেমন, কার্নোর প্রত্যাগামী ইঞ্জিন, এটা হচ্ছে তার দাবি। তো সে দাবি করলে আমরা কি সেটা মেনে নিব? এটা তোমার ইচ্ছা, তুমি যদি বলো যে না শহীদ আমার বন্ধু আমি মেনে নিব, সেটা তোমার ব্যাপার। বাট আমাদের এখানে বলা হলো যে সে দাবি করছে। হ্যাঁ, এবার কাজে কাজে পরিণত হতে গৃহীত তাপের 1/4 কাজে পরিণত করে বাকি 300 জুল তাপগ্রাহকে বর্জন করে। শহীদ তার শহীদ তার ইঞ্জিনের তাপ উৎস ও গ্রাহকের তাপমাত্রা পেয়েছিল কত, 350 কেলভিন এবং 310 কেলভিন। এগুলা কার কার উৎস আর গ্রাহক। তাহলে উৎসকে আমরা বলতে পারি কি, T1, গ্রাহককে আমরা বলতে পারি T2। অবশ্যই মাথায় রাখবা, উৎস যদি গ্রাহক থেকে বেশি হয়, সেটা হচ্ছে ইঞ্জিন। আর যদি উৎস যদি গ্রাহক থেকে কম হয়, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার 3 নাম্বার প্রশ্ন, তাপ উৎসের তাপ নির্ণয় করো। তো তোমাকে কি কি দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে সে গৃহীত তাপের 1/4 কাজে পরিণত করে। এর মানে সে যে পরিমাণ তাপ গ্রহণ করলো তাকে নাম দিলাম কি, Q1। ওই যতটুকু গ্রহণ করে তার কতটুকু কাজে রূপান্তর করে, W তার 1/4। এর মানে Q1 কে যদি 4/1 করি, Q1 ডিভাইডেড বাই 4, এই 4/1 যেটা, সেটা হচ্ছে কাজে রূপান্তর করে। তাহলে বাকিটা হচ্ছে কি, বর্জন করে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে গৃহীত Q1, আর কৃত কাজ হচ্ছে কত, Q1/4। তাহলে বর্জিত কত বলতো, আমরা তো সিম্পল বলতে পারি, আমরা জানি W কত, Q1 - Q2। তাহলে এক কথা আমরা সিম্পল বলতে পারি, আমাদের এখান থেকে গৃহীত যেটা, সেখান থেকে কৃত কাজটা বাদ দিলে বাকি রইল বর্জিত। তো আমার ওই বর্জিত বলা হলো 300 জুল তাপ গ্রাহকে কি করে, বর্জন করে। তো আমার কথা হচ্ছে তোমার এখন বর্জিত যেটা Q2 সেটা দেওয়া আছে। তাহলে সিম্পল হিসাব, আমার T1 এখানে বলা আছে, T2 বলা আছে, আর এই যে বলা আছে বর্জিতটা আমার এত। এবার আসি, আমার এটা বের করতে হবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, অনেকে এখন আমাকে সাথে বলো ভাই আমরা ওই কাজটা করি না, Q2/Q1 = T2/T1, তাহলে তো বের হয়ে যাচ্ছে। না ভাই, সেভাবে করলে হবে না। তুমি 4 নাম্বারে দেখো যে আমার সে দাবি করছে তার ইঞ্জিনটি প্রত্যাগামী, বাট আমি শিওর না Q2/Q1 ডিভাইড বাই T2 = T2/T1 তখনই হবে যখন ইঞ্জিনটি প্রত্যাগামী। তার দাবি তো আমি মেনে নিতে পারি না। ইভেন সেই প্রশ্নটা তোমাকে 4 নম্বরে করা হয়েছে, তার দাবি সঠিক কিনা, ওই কারণে তুমি ওই কনসেপ্ট দিয়ে করতে পারবা না। তোমার করার জন্য অলরেডি একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে, এই যে 1/4 কাজে রূপান্তর করে। তাহলে আমি কি পাইলাম, আমার বর্জন করে Q2, গ্রহণ করে Q1, কাজে রূপান্তর করে Q1/4। তাহলে যতটুকু গ্রহণ করে তার থেকে যতটুকু কাজে রূপান্তর করে সেটা যদি বাদ দিই, বাকিটা নিশ্চয়ই কি আমার Q2 না। কারণ আমরা জানি কি W আমরা কি জানি, Q1 - Q2। তাহলে W যদি Q1 - Q2 হয়, তাহলে Q2 কত হবে বলতো, তাহলে Q2 এর মান হচ্ছে Q1 - W। সেই কাজটা আমরা করলাম। তাহলে Q1 মাইনাস আমাদের কত, W। W এর মান কত, W এর মান হচ্ছে আমার Q1 ডিভাইড বাই 4। ক্যালকুলেশন করলে আমার কত হচ্ছে, ক্যালকুলেশন করলে হচ্ছে 3/4 Q1। খেয়াল করে দেখো, Q1 যেটা, তার মান আমি জানি না, আর Q2 আমি বের করব। তাহলে তো অলরেডি পেয়ে গেলাম এই Q2 সেটা কত, 3/4 Q1। সেটা আমি লিখলাম যে আমাদের Q2 যদি 3/4 Q1 হয়, তাহলে Q1 এর মান কত হবে, 4/3 Q2। তাহলে Q1 এর মান হচ্ছে 4/3 Q2। এটা হচ্ছে কার মান, Q1 এর মান। Q2 এর মান তুমি জানো, বসা আনসার বের হয়ে যাবে। এবার 4 নাম্বার, বাস্তবে দেখা গেল তার দাবি সঠিক নয়, কারণ আমরা শহীদের উপর বিশ্বস্ত নয়। তাহলে একটু খেয়াল করে দেখো,
আমাদের চোখ বন্ধ করে সবকিছু বিশ্বাস করলে কি হয়? জি না, হয় না। তাহলে বাস্তবে দেখা গেল তার দাবি কি নয়, সঠিক নয়। এবার বলা হলো ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে হলে কি ধরনের পরিবর্তন করতে হবে? বিশ্লেষণ করো। এর মানে এটাকে আমার কি করতে হবে? প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করতে হবে। তাহলে বলতো প্রত্যাগামী হতে হলে কি করতে হবে? Q2/Q1 = T2/T1 হইতেই হবে, না হলে কিন্তু প্রত্যাগামী না। তাহলে অলরেডি দেখো T1 T2 দেওয়া ছিল, Q2 দেওয়া ছিল, Q1 আমি বের করে ফেলছি, এখন আমি চারটাই জানি। এবার একটু খেয়াল করে দেখো, ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে হলে নিশ্চয়ই আমার Q1/T1 = Q2/T2 হইতে হবে। এখন দেখো তাইলে আমাদের এটা কয়েকটা ভাবে করা যায়। তুমি উৎসের তাপমাত্রাও পরিবর্তন করতে পারো, গ্রাহকের তাপমাত্রাও পরিবর্তন করতে পারো। তো তুমি ধরে নিলে কার তাপমাত্রা পরিবর্তন করবা? উৎস। তাহলে উৎসের তাপমাত্রা T1, তুমি এই সূত্র দিয়ে উৎসের তাপমাত্রা বের করো। বের করার পর আনসার আসলো কত? 413.33 কেলভিন। আর প্রশ্নে দেওয়া ছিল উৎসের তাপমাত্রা 350। তাহলে প্রশ্নে দেওয়া ছিল উৎসের তাপমাত্রা 350 কেলভিন, আর তোমার বের হয়েছে এত। এর মানে যদি তোমার 350 বের হইতো, এর মানে এটা আসলে প্রত্যাগামী। বাট তোমার যেহেতু এটা বের হয় নাই, এর মানে এটা প্রত্যাগামী না। আর প্রত্যাগামী হইতে হলে তাকে আমার কি হইতে হবে? 413.33 কেলভিন হইতে হবে। তাহলে আমরা বলতে পারি 413 থেকে 350 বাদ দিলে এত। এর মানে এত কেলভিন কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। যদি উৎসের তাপমাত্রা আমি এত কেলভিন বাড়াই দিই, 350 থেকে এত বাড়াই যদি 413.33 বানাই, তাহলে সেটা প্রত্যাগামী হয়ে যাবে। সিমিলারলি তুমি আনসারটা কিন্তু গ্রাহক দিয়েও দিতে পারতা, এটা তোমার ইচ্ছা। উৎস দিয়ে দাও, গ্রাহক দিয়ে দাও, এটা তোমার ইচ্ছা। এবার 2 নাম্বার দেখো, দেবু এবং জিম দুটি ইঞ্জিন তৈরি করলো। ইঞ্জিন দ্বয়ের উচ্চ তাপমাত্রা যথাক্রমে 600 কেলভিন এবং 500 কেলভিন। এর মানে দেবুরটার 600 আর জিমেরটা 500। নিম্ন তাপমাত্রা 500 আর 400। মানে বুঝতে পারতেছো, প্রথমে দেবুর জন্য 600 কেলভিন এবং 500 কেলভিন উৎস ও গ্রাহক। আর আমাদের জিমের জন্য 500 কেলভিন এবং 400 কেলভিন, সেটা হচ্ছে কি? উৎস ও গ্রাহক। এবার বললো দেবু দাবি করলো যে তার ইঞ্জিনটি বেশি কর্মদক্ষ বা বেশি কার্যক্ষম। এবার তোমার 3 নম্বর প্রশ্ন, জিমের তৈরি ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। ওই জিমের তাপমাত্রা দেওয়া আছে কিনা, মানে জিমের তাপমাত্রা না, জিমের ইঞ্জিনের তাপমাত্রা। হ্যাঁ, তো জিমের মানে তৈরিকৃত ইঞ্জিনের তাপমাত্রা। তো জিমের তৈরিকৃত ইঞ্জিনের যে তাপমাত্রা সেটা কিভাবে বের করবো? T1 T2 দেওয়া আছে, তাহলে 1 - T2/T1 করলে আমার আনসার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এক্ষেত্রে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। এবার আসো আমাদের, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে T2/T1 হবে। এটা ইকুয়াল টু 1 - T2/T1। হ্যাঁ, আমি শীটের মধ্যে ঠিক করে দিব, অথবা ঠিক না করলে তোমরা নিজেরা ঠিক করে নিবা। আর এরপর আমাদের 4 নাম্বার, দেবুর দাবি সঠিক ছিল কিনা। দেবু কি করছে? তারটা বেশি কর্মদক্ষতা, ওর সোজা হিসাব। আমার তারটা বেশি কর্মদক্ষতা মানে কি? আমি তো অলরেডি 3 নাম্বারে জিমের কর্মদক্ষতা বের করে ফেলছি, 4 নাম্বারে দেবুর কর্মদক্ষতা বের করব। এরপর তারা কে কার দক্ষতা বেশি সেটা আমরা যাচাই করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি আরেকটা বের করে দেখি, বের করে বের হলো কত? 16.67। আর এখানে কত ছিল? 20। এর মানে তার দাবিটা কি নয়? সঠিক নয়। তোমার দাবি দাবি করলে কি হয়? এটা সঠিক হইতে হয়। আর যদি দাবি সঠিক যদি না হয়, সেটা না আমাদের কোনো, সেই জিনিসটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এবার আসো, কোন কার্নো ইঞ্জিনের প্রতি চক্রে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। এই জিনিসটার মিনিং বুঝতে হবে। সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। তাহলে সংকোচন ও প্রসারণের অনুপাত মানে কি? সংকোচন প্রসারণ মানে কি? আয়তনের পরিবর্তন। তাহলে বলতো, মনে করো আমার কাছে একটা বস্তু আছে, সেটা সেটা প্রসারিত হয়। প্রসারিত হলে আয়তন বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। তাহলে 1:2 যদি হয়, 1টা কার? সংকুচিত অবস্থায়, 2টা কোন অবস্থায়? প্রসারিত অবস্থায়। এর মানে সে সংকুচিত অবস্থা থেকে প্রসারিত হলে আয়তন দ্বিগুণ হয়, আর প্রসারিত অবস্থা থেকে সংকুচিত হলে আয়তন অর্ধেক হয়ে যায়। এটাই আমার মিন করছে 1:2। তাহলে আমি যদি বলি ভলিউম B1 = যদি B হয়, তাহলে B2 = কত হবে? B2 হবে 2B, এবং B2টা হচ্ছে আমাদের কি? প্রসারণ। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে কত মৌল? 3 মৌল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে, এবং গামার মান 1.4। একটা চিত্র আমার দেওয়া আছে, আমাদের কার্যচক্রের চিত্র দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে T1 30°C এবং T2 কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমি অলরেডি T1 এর মানও জানি। এবার তোমাকে 3 নাম্বার প্রশ্ন করলো, কার্যচক্রের লেক্সিটুডি A থেকে B বিন্দুতে আনতে কৃতকাজ হিসাব করো। কোথায় কোথায়? A থেকে B। তাহলে A থেকে B মানে কি বলতো? সমষ্ণ প্রসারণ। আর সমষ্ণ প্রসারণে কৃতকাজ, আর আমরা কৃতকাজের ফর্মুলা ওই যে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে পড়ছিলাম, nRT ln B2/B1। তাহলে nRT, T মানে কি? T1, আর T1 এর মান দেওয়া আছে, আর ln B2/B1। এবার B2/B1 যদি তুমি করতে যাও, আমরা জানি B1 মানে হচ্ছে প্রাথমিক B,
আর B2 এর মান কত 2B, কেন অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে তুমি ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবে, খুবই সোজা। 4 নাম্বার, উদ্দীপকের প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 30% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? মানে এই ইঞ্জিনের দক্ষতা 30% থেকে বেশি হওয়া সম্ভব কিনা। তাহলে আমার এখানে যে কাজটা করতে হচ্ছে, আমাদের এই একটু খেয়াল করে দেখো, আমার T1 জানা আছে কিন্তু T2 আমার জানা নাই, তাহলে আমাদের দক্ষতা বের করার জন্য আমার কি লাগবে, T2 লাগবে। তাহলে আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমার T1 হচ্ছে 30°C বা 303 কেলভিন। তাহলে আমার এখানে লাইনটা দেখো, এ থেকে বি তে আমার সমস্ত প্রক্রিয়ায় প্রসারণ ঘটে, তাহলে আমার বি বিন্দু তাপমাত্রা হচ্ছে এটা, দেখো। তাহলে আমি বলতে পারি এ থেকে বি, আমরা তো এগুলো পড়াইছি, এ থেকে বি, তাহলে এ এর তাপমাত্রা যা বি এর তাপমাত্রা সেম, সি এর তাপমাত্রা যা ডি এর তাপমাত্রা সেম। তাহলে আমি যদি বলি বি থেকে সি তে যায়, এর মানে তাপমাত্রা T1 থেকে T2 তে যায়। আর বি থেকে সি তে যাওয়া মানে কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে একটু খেয়াল করে দেখি যে আমার, তাহলে আমরা বলতে পারি সি বিন্দুর তাপমাত্রা, বি বিন্দুর তাপমাত্রা হচ্ছে 303 কেলভিন, আর সি বিন্দুর যে তাপমাত্রা সেটা হচ্ছে আমার কত, আমার ধরে নিলাম T2। আর আমাদের আয়তন তো আমরা জানি, একটা হচ্ছে আমার এই যে B1 আর একটা হচ্ছে B2। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি যে আমার এখানে যদি আমার ওই যে আমার তাপমাত্রা বের করবো, আয়তন আমরা জানি, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এখান থেকে T2 পেয়ে যাব। তাহলে আমাকে বলো কেন রুদ্ধতাপীয় করলাম, কারণ আমি বি থেকে সি এই পথ যদি আমি চিন্তা করি, এই পথটা কিন্তু অবশ্যই এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শুরুতে আয়তন ছিল B2, শেষে আয়তন ছিল কত আমাদের B3। আর এখানে আমাদের যে জিনিসটা, আর এখানে একটু ভালো করে খেয়াল করো, এখন তুমি আমার প্রশ্ন করতে পারো ভাইয়া, এখানে যে আপনার আয়তনটা আপনি একটাকে প্রথমটাকে B1 প্রথমটাকে বি পরেরটাকে 2B ধরলেন, সেটা কেন ধরলেন, সেটা কি ভুল নয়? জি না, কারণ তুমি উদ্দীপকে দেখো বলছে কার্ন ইঞ্জিনের প্রত্যেকটা স্তরে, প্রতি স্তরে এই অনুপাত মেনটেন করে। এর মানে তুমি যদি বি থেকে সি তে যাও, এটা কি প্রসারণ, তাহলে শুরুতে আয়তন বি, শেষে আয়তন 2B, আর শুরুতে তাপমাত্রা T1, শেষে তাপমাত্রা T2। তাহলে আমি চারটার মধ্যে আমি অলরেডি B1 B2 এর অনুপাতটা জানি, আর T1 টা আমি জানি, T2 বের করব। আর এটা কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওইখানে রুদ্ধতাপীয় ফর্মুলা করলাম। আর T2 যখন বের করা শেষ, T2 আমি জানি, T2 বের করা শেষ মানে হচ্ছে আমি এখান থেকে কর্মদক্ষতা এটা বের করতে পারবো। ওকে, এবার আসো, এটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ হচ্ছে 600 কেলভিন তাপমাত্রার উৎস 1200 জুল তাপ গ্রহণ করে, এত কেলভিন তাপমাত্রার গ্রাহকে এত তাপ বর্জন করে। এবার বললো তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, তোমাদের কাজ প্রত্যাগামী কিনা, ওই যে একবার তাপমাত্রা দিয়ে বের করবো, একবার তাপ দিয়ে বের করবো, যদি সমান হয় তাহলে প্রত্যাগামী, না হয় প্রত্যাগামী না। যেমন দেখো 1 - Q2/Q1, আনসার আসলে কত 50%। এবার আমাদের এবার করলাম এটা Q2 না, এটা হচ্ছে 1 - T2/T1, যদি দেখলাম আনসার কত আসলো 50%। যেহেতু তাপমাত্রা এবং আমি আগেরটা এবং এখনেরটা যেহেতু দুইটা সমান পাইলাম, এর মানে হচ্ছে প্রত্যাগামী। এবার একটি সিলিন্ডারে এত কেলভিন তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে প্রেসার, আর এটা হচ্ছে এত লিটার গ্যাস আবদ্ধ আছে, এর মানে এটা হচ্ছে কি আয়তন। এবার বলা হলো সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে, এর মানে প্রেসার আগেরটা হচ্ছে P1, বর্তমানে প্রেসার হবে, আগে ছিল 4 বায়ুমণ্ডলীয় চাপ, এর মানে 4 অ্যাটমসফিয়ার, এখন হবে কত তার দ্বিগুণ, সিলিন্ডারে গ্যাসের আয়তন কত হবে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া এর মানে তাপমাত্রা কেমন কনস্ট্যান্ট, তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় বাকি দুটোর মধ্যে রিলেশন কি P1 B1 = P2 B2, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। আর 4 নম্বর বললো কি সিলিন্ডারে গ্যাসকে হঠাৎ দ্বিগুণ করলে, এর মানে আগেরটা করছি সমষ্ণ, এবার করবো কি রুদ্ধতাপীয়, গামা দিয়ে করবো, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। এবার পদার্থবিজ্ঞান একজন গবেষক সকল দস্তুরি মুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করলেন, যা কার্নো ইঞ্জিনের সাথে তুলনীয়। ইঞ্জিনটি 200°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 400 জুল তাপ বর্জন করে। তিনি বললেন উৎসের তাপমাত্রার পরিবর্তন না করেও আমাদের যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো, গবেষকের উক্তি যথার্থ কিনা তোমরা নিজেরা করে নিবা। এরপর হচ্ছে এই ম্যাথটা সেম, এটা জল হবে না, এটা জুল হবে, এত জুল তাপ বর্জন করে। আমাদের এখানেও সেম, ইঞ্জিনে আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে যাই, দক্ষতা নির্ণয় করো, প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। এরপর দেখো কর্মদক্ষতা নির্ণয় করো, আর বাড়াইতে হলে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে। ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়ানোর জন্য 3টা পদ্ধতি আছে, আমরা বলছিলাম 2টা পদ্ধতি আছে, উৎসের তাপমাত্রা আমাদের বাড়াইতে হবে অথবা গ্রাহকের তাপমাত্রা কমাইতে হবে, সেটা করতে হবে। এরপর আসি, যে সে কাজটাই করছে। এরপর এখানে বলছে কি ইঞ্জিনের তাপীয় দক্ষতা বের করো। আবার ইঞ্জিনটির তাপীয় দক্ষতা 100% হতে হলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হতে হবে বিশ্লেষণ করো। দেখো আমাদের এখানে 4 নাম্বারটা আমি বলি, ইঞ্জিনের উৎসের তাপমাত্রা অসীম হলে, উৎসের তাপমাত্রা যদি অসীম হয় এর মানে T1 কি ইনফিনিটি। এবার দেখো T1 যদি ইনফিনিটি হয় তাহলে 1/∞ মান কত 0, এর মানে ইটার মান কত 100%। আর সিঙ্ক মানে কি গ্রাহক,
গ্রাহকের যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে 0/something মানে 0, তাহলে 100%। এর মানে ইঞ্জিনের কর্মদক্ষতা দুইভাবে শূন্য হওয়া সম্ভব, যেটা আমরা বলছিলাম। একটা হচ্ছে উৎসের তাপমাত্রা অসীম, আর একটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা আমাদের 0 কেলভিন। এবার এখানেও সেম, ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, আর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবে তুমি কি করবা। এখানে তো ওই পিডিবির ওই ম্যাথগুলা, আর বাকিগুলো তো। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে আদর্শ গ্যাসে আমরা এই ফর্মুলা পাইছিলাম, ρ1 T1 P1 = ρ2T2/P2। এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে ঘনত্বের জন্য, এটা তোমরা নিজেরা দেখে নিবা, পারবা। আর আদার্স কোনো ঝামেলা নাই, সবগুলো আমাদের সেম। আর এখানে এই ম্যাথটা একটু দেখে নিবা, এই যে 16 নম্বর আমি যেটা দেখাচ্ছি যশোর বোর্ড 2015, এটার মধ্যে একটু তোমাদের এই যে অনেকে একটু কনফিউশন থাকতে পারে। কনফিউশন থাকলে এটা এই চ্যাপ্টারে ক্লিয়ার হবে না, সেটা আমার ক্লিয়ার হবে হচ্ছে চলতরিতে, কারণ চলতরিতে আমরা এগুলো করাবো। এখানে এই যে আমাদের জুলের কিছু সূত্র আছে চলতরিতে, সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যদিও এখানে এটা তো অনেকের কনফিউশন থাকতে পারে, কনফিউশন থাকলে এটা স্কিপ করবা, চলতরিতে গেলে ঠিকই বুঝে যাবা। এন্ট্রপি, এন্ট্রপির যে আমাদের ম্যাথগুলা, এন্ট্রপির পরিবর্তন কত, মিশ্রণের মোট এন্ট্রপি কত হবে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসছে পরীক্ষায়। তাহলে আর আরেকটা হচ্ছে মিশ্রণ। হ্যাঁ, মিশ্রণের ক্ষেত্রে তোমরা তো জানো গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, এই কনসেপ্টটা ক্যালোরিমিতির মূলনীতি কি, গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, এই কনসেপ্টটা মাথায় রেখে আর মিশ্রণের তাপমাত্রা তোমাকে বের করতে হবে। মিশ্রণের তাপমাত্রা তোমরা 9 10 বের করছো, যদি আর যারা পারো না, এটা কিন্তু বোর্ডে ম্যাথ আসছে, হ্যাঁ, এই ম্যাথটা দেখে নিবা। এই ম্যাথটা দেখার পর যদি কেউ মনে করো ভাই আমি মিশ্রণের তাপমাত্রা বের করতে পারতেছি না, যদিও 9 10 করে আসার কথা, তাও আমাকে বলবা, কারণ তুমি 9 10 পারো কি আর না পারো আমাকে কিন্তু করাইতে হবে, কারণ আমার সিলেবাসে আছে। হ্যাঁ, যদিও তোমার 9 10 পারা উচিত, না পারলে তোমার মারা উচিত, মাইরা হলে একটু করে পড়ানো উচিত। আর বাকি এতটুকুই, আর আজকে নাই। আচ্ছা, এবার আসি। তাহলে আমরা, হ্যাঁ, 50 মিনিট হয়ে গেছে, আমারও পড়ানো শেষ হয়ে গেছে। তো আজকে আর তেমন কোনো কিছু নাই, যে আমাদের তাপগতিবিদ্যা শেষ। আর অনেকে বললো 50 মিনিট হয়েছে, আমি দেখতেছি 47 মিনিট হয়েছে, আর 3 মিনিট বাকি আছে। আমি দেরিতে শুরু করছি না। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা সম্পূর্ণ শেষ। তোমাদের কাজ কি, এখন কিন্তু আমি আর পড়াচ্ছি না, হ্যাঁ, এখন যদি আর 10 মিনিট লাগে কোনো সমস্যা না, এখন কিন্তু আমি পড়াচ্ছি না। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি বলে নিই। আচ্ছা, একটু wait, একজন একটা প্রশ্ন করলো, ভাই Q1/Q2 = T1/T2 এর প্রয়োগ নিয়ে সমস্যা হচ্ছে। এর প্রয়োগ নিয়ে সমস্যা হতে কোনো কারণ নাই। আমরা বলছি যদি কোন একটা ইঞ্জিন প্রত্যাগামী হয় তাহলে Q1/Q2 = T1/T2 হবে, আর যদি প্রত্যাগামী না হয়, হবে না। এখন যদি পরীক্ষায় তোমার আলাদা করে যদি এরা বের করার মতো ওয়ে থাকে তাহলে তো আছে, যদি আলাদা করে কোনো ওয়ে না থাকে, আলাদা করে যদি কোনো ওয়ে না থাকে, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবা। মানে Q1 Q2 T1 T2 এই চারটার মধ্যে যে কোনো একটা জানা না থাকলে এই ফর্মুলা দিয়ে বের করা যায়, তবে বের করব যদি আদার্স কোনো ইনফরমেশন না থাকে। কিন্তু তুমি আমার 1 নাম্বার সৃজনশীলে দেখছিলা বের করার মতো সিস্টেম আছে। এবং আরেকটা হচ্ছে তোমার ইঞ্জিন যদি প্রত্যাগামী না হয় এই কাজটা করতে পারবে না, ওই কারণে আগে শিওর হইতে হবে ইঞ্জিনটা প্রত্যাগামী, তারপর এটা করবা। আচ্ছা, একজন প্রশ্ন করলো সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে হলে কি ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করতে হবে। দেখো, ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োজন নাই, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন নাই ইন্টিগ্রেশনের। আমি বলি কোন সূত্রর প্রয়োগের আমাদের আলাদা করে করার মতো প্রয়োজন নাই, তবে হ্যাঁ, সমষ্টি প্রক্রিয়াটা দেখাইলে দেখাইতে পারে, না দেখাইলে সমস্যা নাই, বাট এন্ট্রপি যেটা ছিল এন্ট্রপিটা দেখাইতে হবে। ভাই ক্যালোরিমিতির ম্যাথটা করাই দিয়েন, ওই বেটা এটা কেন করাবো। আমাদের ক্যালোরিমিতির ম্যাথটা হচ্ছে 9 10 তোমরা এই ধরনের ম্যাথ করছিলে। আমি বলি যে মনে করো আমার দুইটা পাত্র আছে, এই পাত্রে মনে করো সাপোজ এখানে পানির তাপমাত্রা 30°C আর এখানে পানির তাপমাত্রা 80°C, দুইটাকে একই পাত্রে রাখলে তাপমাত্রা কত হবে। তাহলে আমি জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে কি, উচ্চ তাপমাত্রার বস্তুর তাপমাত্রা কমবে আর নিম্ন তাপমাত্রার বস্তুর তাপমাত্রা বাড়বে। তাহলে আমাদের এই কাজটা করবো, তো সিম্পল হিসাব তুমি ধরে নিলা মিশ্রণের তাপমাত্রা হবে টি কেলভিন, তাহলে আমার যেটার তাপমাত্রা কম সেটা বেড়ে টি পর্যন্ত যাবে, আর যেটা তাপমাত্রা বেশি সেটা কমে আমার টি পর্যন্ত যাবে। আর আমার যেটা তাপমাত্রা কম সে যতটুকু গ্রহণ করবে, যেটা তাপমাত্রা বেশি সে ততটুকু বর্জন করবে। আর ক্যালোরিমিতির মূলনীতি এটাই, গৃহীত তাপ সমান বর্জিত তাপ।
আচ্ছা, এবার আসি আমরা এই যে আমাদের কয়েকটা কথা বলি। প্রথমত আমি আমি কালকে বলেছিলাম, তাও আমি একটু এই যে ক্লাসেই বলে দিই, অনেকে হয়তো মেসেজটা দেখো নাই। সেটা হচ্ছে আমরা আজকে কিন্তু আমাদের আজকে আজকে আমাদের হচ্ছে তোমার তাপগতিবিদ্যা শেষ। এই তাপগতিবিদ্যা নিয়ে যদি আদার্স কোনো প্রবলেম থাকে, এটা মনে করি না যে আজকে শেষ মানে হচ্ছে তুমি আর প্রশ্ন করতে পারবা না। আজকের পর কোনো প্রশ্ন থাকলে সবগুলো আমাকে পার্সোনালি প্রশ্ন করবা। মানে হচ্ছে আমাকে পার্সোনালি নক দিবা, আমি তোমাদের প্রশ্নগুলো আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি অতিরিক্ত প্রশ্ন হয় সেক্ষেত্রে হয়তো আমি ক্লাসে আলোচনা করব, মানে বেশি বড় হইলে বা বেশি কনফিউশন টাইপসের হইলে। আর আরেকটা হচ্ছে তোমার, এটা গেল আমাদের প্রাথমিক কথা। আর সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা আজকে শেষ। এরপর হচ্ছে আমাদের কি, স্থির তড়িৎ। স্থির তড়িৎ কিন্তু আমি তাপগতিবিদ্যার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখিও, তাপগতিবিদ্যার প্রত্যেকটা টপিক পড়ানোর সময় সময় আমি কিন্তু ম্যাথ করাই ফেলছি। ইভেন প্রত্যেকটা চ্যাপ্টার আমি এমনই করি। বাট স্থির তড়িৎ যেহেতু এটা অনলাইনে দিছিলাম তো পাবলিক, ওই কারণে আমি শুধু থিওরি পড়াইছি, ম্যাথ করাই নাই। কারণ অনলাইনে তো আর রেডিমেড দেওয়া যায় না, কারণ আমার একটা ডিমান্ড আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে অনলাইনে স্থির তড়িৎে তুমি শুধুমাত্র বেসিক পাবা, মানে আমি খুব সুন্দরভাবে বেসিক গুলো সব ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো কনফিউশন থাকার কথা না। আর যেগুলো কনফিউশন আছে সেগুলো আমি বলছিলাম, আমি গ্রুপে অলরেডি আমাদের স্থির তড়িতের 7টা যে ভিডিও আছে ওগুলো ইউটিউবে আপলোড করা আছে, এখনো পাবলিক করা। ওই ভিডিও যে লিংক, ওই লিংকটা প্লেলিস্ট আকারে সাজানো আছে, প্লেলিস্টে লিংক দিয়ে দিছি। ওই লিংকে ক্লিক করলে 7টা তুমি সিরিয়ালি পাবা, একটা একটা করে তুমি দেখবা আস্তে আস্তে। এবং অবশ্যই নোট করে ফেলবা। আবার বলতেছি অবশ্যই কি করবা, নোট করবা। নোট নোট করার পর তোমার যেটা যেটা প্রবলেম মনে হয় ওই প্রবলেমটা তুমি আমাকে জানাবা। কিভাবে জানাবা, আমি আমার এই যে এই গ্রুপে কিন্তু একটা পোস্ট দিছি যে ওইটা নিয়ে গত ক্লাসে। ওই পোস্টে ওই ওই পোস্টে ওই পোস্টে আমাদের তুমি কমেন্ট করে জানাই দিবা। কমেন্ট করে জানাই দিবা যে তোমার কি প্রবলেম। আর তুমি প্রবলেমটা লিখেও দিতে পারো, অথবা এই যে অনেকের প্রবলেমটা যদি লিখতে সমস্যা হয়, তুমি খাতায় লিখে ছবি দিলে কমেন্ট করে দিবা। তা আমার কথা হচ্ছে যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি প্রবলেম গুলো নিয়ে একটা ক্লাস নিবো, কোনো সমস্যা নাই। আর আমার হচ্ছে আগামী ক্লাস মানে শনিবারে, আজকে তো বুধবার, তাহলে এরপর হচ্ছে ক্লাস হচ্ছে শনিবার। শনিবারের ক্লাসে আমি যে কাজটা করব, চলতরিৎ শুরু করব। আর চলতরিতের জন্য আমি আগেই বলছিলাম, চলতরিতে আমি একটা ভিডিও অলরেডি দিছি ফার্স্ট ইয়ারে যেহেতু নিছিলাম। এটা কিন্তু ঠিক সেম ভিডিও, সেম ক্লাস কিন্তু তোমাদের বেসে যারা গত বছর আমার ফ্রি ক্লাস করেছিল তাদেরকে আমি দিছিলাম। এই যে চলতরিতে শর্ট সার্কিটের একটা ক্লাস, ওই শর্ট সার্কিটের ক্লাসটা তোমরা সবাই করে নিবা। আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখছি, এটা পাবলিক করা, যে কেউ করতে পারবা। তাহলে ওই ক্লাসটা করে নিবা। করার পর আগামী শনিবার আমি চলতরিত পড়াবো। ওই চলতরিত তখন থেকে শুরু হবে। তাহলে এই চলতরিৎ যখন আমি পুরোটা শেষ করব, চলতরিৎ কিন্তু তাপগতিবিদ্যার মতো চলবে। টপিক্স বাই টপিক্স পড়াবো, ম্যাথ করাবো, আর ফিনিশিং এ আজকের মতো একটা ক্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দিয়ে পুরো চ্যাপ্টার শেষ। মানে মোটামুটি বলতে পারো খুবই ইফেক্টিভ ক্লাস হবে। হ্যাঁ, আর আমার এখানে যদি ইফেক্টিভ না হয় তুমি আমার এখানে ক্লাস করবে কেন? অনলাইনে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, প্রচুর ভিডিও আছে, কিন্তু কোন জায়গায় ঝামেলা সেটা আমারই খুব ভালো করে জানা আছে। তো আমাদের মেইন কথা হচ্ছে, তাইলে আমাদের কি তাপগতিবিদ্যা শেষ, স্থির তড়িতের বেসিক শেষ। যদিও তোমাদের অনেকের শেষ হয় নাই, সেক্ষেত্রে তোমরা যারা শেষ করে নাই তারা করে নিবা। আর আমি তোমাদের সবার শেষ হইলে তারপর, অর্থাৎ এক কথায় চলতরিৎ শেষ মানে আমি বুঝে নিব তোমাদের স্থির তড়িৎ শেষ। দেখা, এরপর আমি স্থির তড়িতের ম্যাথ করানো শুরু করে দিব, কারণ বেসিক গুলা না জানলে তুমি স্থির তড়িতের ম্যাথ করতে পারবা না। আর স্থির তড়িতের ম্যাথ গুলো আমি বোর্ডে করাবো, এমন না যে আমি আজকের মতো স্লাইডে করাবো, কারণ স্থির তড়িতে কোনো ম্যাথ করাই নাই। যেহেতু করাই নেই, সেটা স্লাইডে করালে বুঝবা না বা এটা ইফেক্টিভ হবে না। সেটা আমাকে বোর্ডে হাতে হাতে করাইতে হবে ম্যাথ ক্লাসের মতো। তাহলে সেক্ষেত্রে আমি প্রচুর ম্যাথ করাবো, কারণ স্থির তড়িতে প্রচুর ম্যাথ আছে। এবং এখানে বেসিকটা খুবই স্ট্রং রাখতে হয় স্থির তড়িতে ম্যাথের জন্য। ওই ম্যাথ কারণ এমনি এই অন্যান্য চ্যাপ্টার গুলার ম্যাথ যেরকম আমি খুব সহজে তোমরা করে ফেলতে পারো, স্থির তড়িতে কিন্তু ওরকম করা যায় না। বেসিকটা ক্লিয়ার রাখতে হয়। তো সেগুলো ধরে ধরে আমি আগাবো, কোনো সমস্যা হবে না। এটা গেল স্থির তড়িৎ। আর আগামী ক্লাসে শুরু করব চলতড়িৎ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা অনেকেই এখনো কনফার্মেশন ফিটা দাও নাই, এতদিন পর্যন্ত হয়ে গেছে, আবার কেউ কোনো ডেটও জানানো নাই। তোমরা যারা কনফার্মেশন ফি দাও নাই, তোমার তো অন্তত আমাকে জানানো উচিত ছিল যে তোমরা কখন দিতে পারবা। প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমটা অবশ্যই শেয়ার করা উচিত। আর আমাদের সেকেন্ড ইয়ারের যে কোর্স, সেটা তো আমরা অলরেডি বলছিলাম যে আমাদের ফিজিক্সে কিন্তু 8,000 টাকা কোর্স। এখন এখন লকডাউনের কারণে হয়তো অল্প স্বল্প করে নেওয়া হচ্ছে। কেউ যদি আরো বেশি পে করে ফেলতে পারো, সেটা সেটা তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। কারণ আলটিমেটলি তোমাকে লিটারালি শেষ পর্যন্ত 8,000ই পে করতে হচ্ছে যে টোটাল কোর্স ফিটা। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি এখানে এখন যা বিকাশে আমার পাঠিয়ে দিচ্ছ,
তা সম্পূর্ণ কিন্তু আমাদের ওই যে ওখান থেকে কেটে ফেলা হবে। এমন না যে তুমি এখন দিলা মানে পরে আবার আবার পুরো দিতে হবে না। এখন তুমি 3000 টাকা দিয়ে দিলা, পরে তোমার 5000 দিতে হবে। এখন তুমি 5000 টাকা দিলে পরে তোমার 3000 টাকা দিতে হবে। এখন একটা কথা নয়, পরে 8000 টাকা দিতে হবে। তো আমি সাজেস্ট করবো আস্তে আস্তে দিয়ে দাও, এটাই বেটার। কারণ এখন লকডাউন যেহেতু, আমি কাউকে ফোর্স করতেছি না, বাট আমার বিষয়টা তোমাদেরকে দেখা উচিত। কারণ এখনো পর্যন্ত 50% টাকা আমার কাছে আসে নাই, মানে 50% স্টুডেন্টও আমাকে এই যে ফার্স্ট কনফার্মেশন সেটা দাও নাই। তো এই ক্ষেত্রে আসলে কিছু বলার নাই। তবে আমাদের ক্লাস আমাদের মতো করে চলবে। আর আমরা যেভাবে ইফোর্ট দিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছি, এভাবে মনে হয় না আর কেউ নিচ্ছে। তো আজকের ক্লাস তাহলে এতটুকু রাখি, তো সবাই একটু দেখবা। আর আমাদের তাপগতিবিদ্যা যেহেতু পড়াইছি, তোমরা একটা কাজ করো, তোমরা যারা নোট করছো নোটগুলো একটু আমার পাঠাইও। মানে যারা যারা নোট করছো আমাকে নোটগুলো পাঠাইও, আমি দেখবো যে কার নোটটা ভালো। আমার একটা নোট রাখতে হবে, তাহলে পরে সুবিধা হবে বা অন্যদেরকে দেওয়া যাবে। অর্থাৎ সবচেয়ে ভালো নোটটা আমি সবার সাথে শেয়ার করবো, এটাই আর কিছু না। তো সেক্ষেত্রে অবশ্যই যে নোট করছে তার ক্রেডিট থাকবে, এমন না যে আমি আমার নামে চালিয়ে দিব। আমার আর নোট করার বয়স নেই। তাহলে আজকের ক্লাস এতটুকুই। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই তাপগতিবিদ্যার শীট কিন্তু আমি এখানে দিই নাই। তো আসলে শীটের অনেকগুলো কাজ বাকি আছে। তো হয়তো দেখা যাবে আমি আজকে সারা রাত কাজ করবো, আজকে সারা রাত কাজ করতে পারলে, আজকে সারা রাত কাজ করে শেষ করতে পারলে আজকে রাতে আপলোড দিয়ে দিব। আর যদি না পারি কালকের মধ্যে আপলোড দিয়ে দিব। মানে তাপগতিবিদ্যার আমার কোচিং এর যে শীট পুরা, এই শীটের মধ্যে ম্যাথ থাকবে, সিকিউ থাকবে, এক্সট্রা সিকিউ থাকবে, বোর্ডের গুলো থাকবে, আবার অতিরিক্ত সৃজনশীল থাকবে অনেকগুলা, প্রচুর প্র্যাকটিসের জন্য থাকবে, এমসিকিউ থাকবে, বোর্ডের গুলা এক্সট্রা অনেক কিছু থাকবে। তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। সবাই সবকিছু কথা সবকিছু মাথায় রাখবা, আর আমার বিষয়টা একটু খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।